প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির টপিক 4 and 5। ট্রায়াল বা বিচার বলতে সাক্ষ্য গ্রহণকে বোঝায়। সাক্ষীরা আসবে, জবানবন্দি হবে, জেরা হবে। অপরপক্ষ যদি আসামি পক্ষ সাফাই সাক্ষী দেয় সেটাও হবে। তারপরে আর্গুমেন্ট হবে এবং শেষে গিয়ে রায় ঘোষণা হবে। এইভাবে মামলা শেষ হবে। তো এই ট্রায়াল বা বিচার প্রক্রিয়াকেই আসলে মূল বিচার প্রক্রিয়া একটা মামলার। মামলার বিচার বলতে এই সাক্ষ্য গ্রহণকে বোঝায়, এটা বুঝতে হবে আমাদের। যেটা চার্জ গঠনের পরেই শুরু হয়, চার্জ গঠনের আগে ট্রায়ালে কখনো যায় না। এর আগে উদাহরণ দিয়েছিলাম যে চার্জ গঠন হচ্ছে গায়ে হলুদের মতো, বিয়ের আগের অনুষ্ঠান। তো গায়ে হলুদ হয়ে গেলে এরপরে কি বিয়ে, তেমনি চার্জ গঠন হয়ে গেলে এরপরে ট্রায়াল বা সাক্ষ্য গ্রহণ হয়। ফৌজদারি কার্যবিধি 1898 এর বিধান অনুযায়ী দায়রা জজ আদালত কর্তৃক অনুসৃত বিচার পদ্ধতি বর্ণনা করুন। মানে দায়রা আদালত কি পদ্ধতি অনুসরণ করে বিচার করে থাকে, সেই প্রসিডিউরটা জানতে চাওয়া হয়েছে। অনুসৃত বলতে অনুসরণীয় বা যেটা ফলো করেন। উত্তর একে, 1 নং প্রশ্ন উত্তর 4-এর 1 যেটা বলা আছে সেটা আমরা বলবো শুরুতেই, যে ফৌজদারি কার্যবিধি 1898 এর দ্বিতীয় তফসিল এর 8ম কলামে উল্লেখিত বিধান অনুযায়ী দণ্ডবিধি 1860 এবং বিশেষ আইনে বর্ণিত যে সকল অপরাধ দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য, মানে দায়রা আদালতে কোন মামলাগুলো বিচার হয় সেটা আমরা কোথায় পাবো। 8ম কলমে বলে দেওয়া আছে যে এই এই অপরাধগুলো দায়রা আদালত কর্তৃক বিচার্য। তাছাড়া বিশেষ আইনে কিন্তু সেই আইনেই বলে দেওয়া আছে যে এই এই অপরাধ এই আদালত কর্তৃক বিচার্য। তো তার অনুসৃত বিচার পদ্ধতি নিম্নে বর্ণনা করা হলো, এইটা আমরা প্রথমে শুরু করলাম। এরপরে আমরা ধারা অনুসারে যাব, ধারা ভিত্তিক আলোচনা করব। ধারা 193 আছে দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া। দায়রা আদা দায়রা জজ আদালতের মামলা আমলে গ্রহণের আদি এখতিয়ার নেই, মানে তিনি সরাসরি মামলা আমলে গ্রহণ করেন না। ফৌজদারি মামলা, ফৌজদারি মামলা আমলে গ্রহণের যে পদ্ধতি সেটা আমরা দেখলাম যে কিভাবে ফাইলিং হয়। থানায় হয় জিআর এবং এনজিআর, জিডির মাধ্যমে, এবং আদালতে হয় সিআর মামলা, যেটা ম্যাজিস্ট্রেট কোর্টে হয়। তার মানে সরাসরি দায়রা আদালত কোনো মামলা নেয় না। ম্যাজিস্ট্রেটের কাছে মামলা ফাইলিং হওয়ার পরে যদি সেই অপরাধটা দায়রা আদালত কর্তৃক বিচার্য হয়, সেই ক্ষেত্রেই সে মামলাটা বদলি হয়ে বা ট্রান্সফার হয়ে বিচারের জন্য দায়রা আদালতে আসে। তাই আদি এখতিয়ার নেই। আদি এখতিয়ার বলতে যেখান থেকে সূচনা হয় সেটা বলা হচ্ছে। তবে সরকার যে সকল মামলায় আদি এখতিয়ার দিবে সে সকল আমলে গ্রহণ করতে পারবে। সাধারণত যে অপরাধগুলো আছে এগুলোর জন্য আদি এখতিয়ার নাই, তবে কোনো মামলায় যদি আদি এখতিয়ার সরকার দেয় তাহলে নিতে পারবে। দায়রা জজ আদালত অত্র ধারায় কোনো মামলা গ্রহণপূর্বক বিচারের জন্য অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ আদালতে প্রেরণ বা বদলি করেন। তাহলে দায়রা জজের কাছে যদি কোনো মামলা আসে বদলি হয়ে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে, তাহলে দায়রা জজ সেটা নিজেই বিচার করতে পারেন, অথবা তার কাছে মামলার সংখ্যা যখন বৃদ্ধি পেয়ে যায়, তো তার যে হেল্পিং হ্যান্ড আছে অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ, তাদেরকে মামলা কি করেন, ট্রান্সফার করে দেন, বদলি করে দেন। তাহলে আমলে নেওয়ার পর নিজেই বিচার করেন অথবা বদলি করে দেন, এই বিষয়টা আমরা 193 জানলাম। এরপরে আমরা ধারা 265 কয়ে মূল যে বিচারের বিষয়টা আমরা দেখবো এখানে। পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবেন। এখানে দায়রা আদালতে যে মামলা আসলো, এই দায়রা আদালতে প্রসিকিউশন পক্ষে বা সরকার পক্ষে বা এই মামলার ফরিয়াদি পক্ষে বা বাদী পক্ষে কে মামলা পরিচালনা করবে। দায়রা আদালতের যিনি পিপি থাকেন তাকে এপিপি না পিপি বলা হয়, পাবলিক প্রসিকিউটর। মানে তিনি সহকারী না, তিনি অতিরিক্ত না, তিনি মূল পাবলিক প্রসিকিউটর। জেলা ও দায়রা জজের যিনি পাবলিক প্রসিকিউটর তিনি হচ্ছেন একটা জেলা পর্যায়ের সর্বোচ্চ ক্ষমতাধর একজন পাবলিক প্রসিকিউটর। মানে পাবলিক প্রসিকিউটরদের বস হচ্ছে বা
গুরু হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর হচ্ছেন জেলা ও দায়রা জজের যিনি পিপি, তিনি। দায়রা আদালতে অভিযোগকারী বা সরকারের পক্ষে পাবলিক প্রসিকিউটর প্রতিটি মামলা পরিচালনা করবেন। তার মানে এখানে যদি কোনো একটা সিআর মামলা বা একটা জিআর মামলা বদলি হয়ে দায়রা আদালতে আসে, তখন সিআর মামলা বা জিআর মামলায় বাদী পক্ষ বা ফরিয়াদি পক্ষ বা ভিকটিম পক্ষে যিনি পার্সোনাল লয়ার ছিলেন, তিনি এখানে কিন্তু সরাসরি আর ইনভলভমেন্ট থাকে না। পিপি এখানে সরাসরি ইনভলভমেন্ট চলে আসে, পিপির দায়িত্ব এখন কোনো মামলায় সাক্ষী নেওয়া বা কোনো স্টেপ নিতে হলে অবশ্যই পিপির মাধ্যমে নিতে হবে এবং পিপির পারমিশন নিয়ে দাঁড়াতে হবে। পিপি যদি পারমিশন দেয় তাহলে আপনি দাঁড়াতে পারবেন পার্সোনাল লয়ার হিসাবে, অথবা কিন্তু পিপি যদি পারমিশন না দেয় তাহলে কিন্তু দাঁড়াতে পারবেন না। তবে যেটা প্র্যাকটিস আছে বাস্তবে, আইনে যেটাই থাক না কেন, পিপি যতই থাক, পার্সোনাল লয়ার আমরা থাকি। কারণ আমার সাথে মক্কেলের পরিচয়, মামলাটা আমি ফাইলিং করেছি বা মামলাটা যে এলাকায় ফাইলিং হয়েছে থানায়, সেখান থেকে মামলায় যখন আদালতে আসছে, আসামিরা জামিন নেবে, জামিনে বাধা দেওয়া থেকে শুরু করে সকল পরামর্শ বা মামলার ডিলিংস, মামলার পরিচালনায় ভিকটিমকে বা ফরিয়াদিকে বা এজাহারকারীকে পুরোটাই কিন্তু পার্সোনাল লয়ার হেল্প করে, কোনো পিপি হেল্প করে না। তো পিপি যখন পরে আসে, পিপির সাথে সরাসরি কিন্তু মক্কেলের পরিচয় হয় না, তাই আমরাই পার্সোনাল লয়ার পিপির মাধ্যমেই সবকিছু করে থাকি এবং এটাই স্বাভাবিক হয়ে যায়। তো এখানে দুইটা ফি তখন বহন করতে হয়, পিপিকে আলাদা ফি দিতে হয়, আবার নিজ উকিলকেও ফি দিতে হয়। দায়রা আদালতে মামলা পরিচালনায় এই তখন কস্ট বেড়ে যায় মক্কেলের। 265 খতে বলা হচ্ছে অভিযোগকারী পক্ষে বক্তব্য শুরু। তার মানে সেখানে অভিযোগকারী যে পক্ষ আছে অর্থাৎ প্রসিকিউশন পক্ষ, অভিযোগকারী পক্ষ বলতে এখানে প্রসিকিউশন পক্ষকে বলা হচ্ছে। তো এই পক্ষই বক্তব্য প্রথম দিবে, যেটাই বলুক না কেন। জবানবন্দি যদি দেওয়া শুরু করে, সাক্ষ্য দেওয়া শুরু করে, তাহলে প্রসিকিউশন পক্ষই এট ফার্স্ট কথা বলবে। আসামি অত্র কার্যবিধির 205 ধারায় বিজ্ঞ আদালতে হাজির হলে, যদি হাজির হয়, সেক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর যে সাক্ষ্য প্রমাণ দ্বারা আসামিকে দোষী প্রমাণ করতে চান তা বিবৃত করার মাধ্যমে শুনানি শুরু হবে। অর্থাৎ পাবলিক প্রসিকিউটর বলবেন যে ইনি অপরাধ করেছেন এবং ইনাকে দোষী সাব্যস্ত করার জন্য আমাদের যে সাক্ষ্য আছে সেই সাক্ষ্যগুলো আমরা পেশ করতে চাই, তখন একটার পর একটা সাক্ষী দেওয়া শুরু হবে। 265 গতে বলা হচ্ছে, ইংরেজিতে হলে 265 গয়ের কাছে হবে 265 সি, ক্যাপিটাল সি হবে ইংরেজিতে। তার মানে ক খ গ ইংরেজিতে হবে ABC। অব্যাহতি বা ডিসচার্জ আমরা দেখেছি ম্যাজিস্ট্রেট কোর্টে 241 241 ধারা মতে ম্যাজিস্ট্রেট আদালত ডিসচার্জ দিতে পারেন চার্জের সময়, অর্থাৎ অব্যাহতি দিতে পারেন। মামলা শেষ হয়ে যাবে, আসামি অব্যাহতি পাবে, মানে আর আশা লাগবে না, মামলা শেষ, আসামিও বাইরে থাকবে, আসামিকে আর মামলায় আসা লাগবে না, এভাবে মামলা নিষ্পত্তি হয়ে যাবে। তো এইটা শুধুমাত্র ম্যাজিস্ট্রেট কোর্ট করতে পারেন না, দায়রা আদালতও সেখানে চার্জ গঠনে যদি মামলা দায়রা জজ কর্তৃক বিচার্য হয়, তাহলে চার্জ কে গঠন করবে? দায়রা জজই চার্জ গঠন করবে, দায়রা জজের চার্জ গঠিত হবে। আর যদি ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক মামলাটা বিচার্য হয়, তাহলে ম্যাজিস্ট্রেট কোর্টেই চার্জ গঠিত হবে। তবে আমলি আদালত মামলাটা বদলি করে অন্য একটি ম্যাজিস্ট্রেট কোর্টে কি করবেন? বদলি করে দিবেন। সাধারণত যেটা হয়, আমলি আদালত মানে যে কগনিজেন্স ম্যাজিস্ট্রেট কোর্ট, তিনি মামলা বদলি করেন কার বরাবর? চিফ বরাবর। তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেন যে এই মামলাটা কাকে দিব। এটা যদি বড় মামলা হয় দায়রা জজে দিবে, এটা যদি ছোট মামলা হয় ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার্য হয়, তাহলে এই অন্যান্য যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে দিবেন, মামলাটা ডিস্ট্রিবিউট করে দিবেন। অথবা তিনি নিজেও বিচার করতে পারেন, যদি সেটা চিফ কর্তৃক বিচার্য হয়, বা অতিরিক্ত চিফ কর্তৃক বিচার্য হলে অতিরিক্ত চিফেও তিনি বদলি করবেন। তার মানে আমলি আদালত থেকে আলটিমেটলি, আমলি আদালত থেকে বিচার বিভাগে মানে বিচারিক আদালতে মামলা যখন বদলি হবে, এই বিচারিক আদালত সেটা ম্যাজিস্ট্রেট কোর্ট হোক বা দায়রা আদালত হোক, বদলি হওয়ার পরে কিন্তু চার্জ গঠন হয়। মানে বিচারিক আদালত কর্তৃক চার্জ গঠন হয়, আমলি আদালত কর্তৃক কখনো চার্জ গঠন হয় না, এটা মনে রাখবেন। এটা প্রশ্ন আসতে পারে যে চার্জ গঠন হয় কোন আদালতে? বিচারিক আদালতে বা ট্রায়াল কোর্ট, এখানে লিখে নেন।
চার্জ গঠিত হয় বিচারিক আদালত কর্তৃক বা এর পরের যে পয়েন্ট এখানে আপনারা লিখবেন, ধারা 265 ঘ অভিযোগ গঠন। এই অভিযোগ গঠন বা ফ্রেমিং চার্জ এখানে পাশে লিখে নেন যে বিচারিক আদালত কর্তৃক চার্জ গঠিত হয় বা ট্রায়াল কোর্ট কর্তৃক চার্জ গঠিত হয়। এটা লিখে নেন, এটা প্রশ্ন আসতে পারে এবং এটা ভাইবারও একটা বিষয় এবং কমন সেন্সেরও একটা বিষয়। আচ্ছা, আবারও অব্যাহতিতে ফেরত যাই। নথি পর্যালোচনা ও কাগজপত্র বিবেচনা পূর্বক উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তাহলে চার্জ গঠনের পক্ষে প্রসিকিউশন পক্ষ, পাবলিক প্রসিকিউটর এবং পার্সোনাল উকিল থাকলে তিনি, ইভেন বাদী বক্তব্য পেশ করবে যেন চার্জ গঠিত হয়। এবং অপরপক্ষ আসামি পক্ষ যদি ডিসচার্জের পিটিশন দেয়, অর্থাৎ অব্যাহতির প্রার্থনা করে দরখাস্ত দিয়ে, সেক্ষেত্রে তার সপক্ষে তিনি কি করবেন? যুক্তি দিবেন। বলে রাখা ভালো, ডিসচার্জের পিটিশন যদি দেয় তাহলে শুধুমাত্র পিটিশনই দিবে, সেই সাথে আসামি পক্ষ কোনো কাগজপত্র জমা দিয়ে লাভ নাই। কারণ ডিসচার্জের সময় আসামি পক্ষ দাখিল করবে যে কাগজপত্র, সেগুলো আমলে নেওয়ার কোনো সুযোগ নাই। এটা একটা আইন যে ডিসচার্জের সময় আসামি পক্ষের দাখিলকৃত কাগজপত্র গুরুত্ব দেওয়া বা সেইটাকে মূল্যায়ন করার কোনো সুযোগ নাই। মামলার নথিতে যা কিছু আছে, বাদীপক্ষ যা যা নিয়ে আসছে, বাদীপক্ষের কাগজের ভিত্তিতেই ডিসচার্জ করতে পারে এবং ডিসচার্জের হিয়ারিংটা পুরোটাই বাদীপক্ষের কাগজপত্রের ভিত্তিতে হবে। আসামি পক্ষ এক্সট্রা কোনো কাগজ জমা দিলে সেটার কোনো ডিসচার্জে মূল্য নাই। কিন্তু আসামি পক্ষ যদি সাফাই সাক্ষী দেয় ট্রায়াল শেষে, তখন সেটার মূল্য আছে। তার মানে আসামি পক্ষের কোনো কাগজ জমা দেওয়ার সময় হচ্ছে দুই সময়। একটা হচ্ছে বেল হিয়ারিং এর সময়, জামিন শুনানির সময় কাগজ জমা দিতে পারে, অথবা সাফাই সাক্ষী দেওয়ার সময়, একেবারে মামলার শেষে। তার আগে কোনো কাগজ জমা দেওয়ার সুযোগ নেই। মামলা চালানোর যথেষ্ট কারণ না থাকলে কারণ লিপিবদ্ধ পূর্বক, যে কেন মামলা চালানো হচ্ছে না, কেন অব্যাহতি দেওয়া হচ্ছে, সেই কারণ লিপিবদ্ধ পূর্বক আসামিকে অব্যাহতি প্রদান করবেন। মানে মামলার কোনো মেরিট নাই, প্রাইমা ফেসি কেস নাই, মামলা চালালে বোঝা যাচ্ছে এই মামলা নির্ঘাত, আসামি খালাস পেয়ে যাবে। অতএব আগেই এই মামলায় আসামিকে ভোগান্তির শিকার না করে এখনই অব্যাহতি দেওয়া হোক, এটা সিদ্ধান্ত নিতে পারেন। অভিযুক্ত আসামি অপরাধ করেছে মর্মে প্রতীয়মান হলে, তাহলে যদি অপরাধ করেনি মনে করে তাহলে অব্যাহতি দিবে, আর যদি মনে করে অপরাধ করেছে তাহলে চার্জ গঠন হবে। আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ বা চার্জ গঠন করা হবে। আসামিকে অভিযোগ পড়ে শোনাতে হবে, ব্যাখ্যা করে বোঝাতে হবে। আসামি যদি বলে যে কি বলছেন আমি বুঝতে পারলাম না, পিপি কিন্তু চার্জ, সাধারণত পিপি এই চার্জ হিয়ারিংটা করে থাকেন। পিপি বলে যে আপনার বিরুদ্ধে এই আইনের এত ধারায় অভিযোগ গঠন করা হচ্ছে, আপনি কি দোষী না নির্দোষ? আপনি এত তারিখে এতটার সময় অমুক জায়গায় এই ঘটনাটা ঘটিয়েছেন, এটাকে আপনি ঘটিয়েছেন, আপনি দোষী না নির্দোষ, এভাবে জিজ্ঞাসা করা হয়। তখন আসামি যদি বলে যে আমি নির্দোষ, তাহলে চার্জ গঠন হয়ে যায়। পরের ডেটে মামলার সাক্ষী শুরু হয়। অতঃপর দোষী না নির্দোষ জিজ্ঞাসা করতে হবে। তাহলে চার্জ গঠন কিন্তু একটা অংশ ট্রায়ালের, কারণ চার্জ গঠনের পরেই মূল ট্রায়ালটা শুরু হয়। মানে বিয়ের একটা অংশই হচ্ছে গায়ে হলুদ, এরকম। তাহলে বিয়েটা হচ্ছে বিচার, সাক্ষ্য গ্রহণ, আর ফ্রেমিং চার্জ বা অভিযোগ গঠন হচ্ছে গায়ে হলুদ। এইভাবে আমরা যদি মনে রাখি তাহলে ভুল হবে না। প্রশ্ন করতে পারে আগে সাক্ষী না আগে অভিযোগ গঠন, তাহলে অবশ্যই আগে অভিযোগ গঠন তারপরে সাক্ষী নেওয়া হয়। তার মানে আগে গায়ে হলুদ পরে বিয়ে, এটার সাথে ম্যাচ করেন, তাহলে কখনো ভুল হবে না। ওতে বলা হচ্ছে বা ইংরেজিতে হলে ই হবে, 265 ই। আপনারা সাইডে লিখেও নিতে পারেন 265 ই, এই ইংরেজিটাও লিখে নিতে পারেন পাশে। দোষ স্বীকার করলে দণ্ডাদেশ, তাহলে যদি সে দোষ স্বীকার করে তাহলে তাকে সঙ্গে সঙ্গে কি দিবে? দণ্ড দিবে। আমরা এটা কিন্তু ফ্রেমিং চার্জের সময়ও দেখেছি, যেটা ম্যাজিস্ট্রেট কোর্ট করবে সেটা আমরা দেখেছি। অভিযুক্ত আসামি দোষ স্বীকার করলে তা লিপিবদ্ধ পূর্বক বিচারিক ক্ষমতা অনুসারে দণ্ডাদেশ প্রদান করবে। মানে যতটুকু দণ্ড দেওয়ার ক্ষমতা আছে ততটুকুই দিতে পারবেন। যুগ্ম জেলা জজ হলে যতটুকু দিবেন, অতিরিক্ত জেলা জজ হলে এবং জেলা জজ হলে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারবেন। সেটাই বলা হচ্ছে যে বিচারিক ক্ষমতা অনুসারে। যুগ্ম জেলা জজ তো আর ফাঁসি দিতে পারে না, মানে মৃত্যুদণ্ড দিতে পারে না, তাই তিনি দিবেন না। ম্যাক্সিমাম তার 10 বছর দেওয়ার ক্ষমতা, ম্যাক্সিমাম 10 বছরই দিবেন। সেটাকে বলা হচ্ছে বিচারিক ক্ষমতা অনুসারে। চ চ বলতে এখানে এফ, অভিযোগকারী পক্ষে
সাক্ষ্য গ্রহণের তারিখ। দোষ অস্বীকার কিংবা বিচার প্রার্থনা করলে, মানে আমি নির্দোষ, নির্দোষ দাবি করলে। এখানে আপনারা ব্র্যাকেটে লিখতে পারেন আসামি নির্দোষ দাবি করলে, আসামি নিজেকে নির্দোষ দাবি করলে বা আত্মপক্ষ সমর্থন করলে নির্দোষ বলে অভিযোগকারী পক্ষের আদেশক্রমে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করবেন, তাহলে অভিযোগকারী বলবে তাহলে সাক্ষীর জন্য দিন ধার্য করা হোক। তো এখানে যদি সাক্ষীদের নিজের পছন্দ মতো দিন চান, যেমন কিছুদিন আগে একটা মামলা ছিল, চার্জ গঠন হলো, আমি বললাম ইওর অনার পুরো অক্টোবর মাসে আমার বাদী এবং সাক্ষীরা কি আছে, ব্যস্ত আছে, একটু অনুগ্রহ করে, যেহেতু হিন্দু ব্যক্তি তাদের পূজা আছে, অন্যান্য অনুষ্ঠান আছে, তো অনুগ্রহ করে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তারিখটা দেন। আমি কি ছিলাম, বাদী পক্ষে ছিলাম, ম্যাজিস্ট্রেট কোর্টে ছিলাম। তো আমার কথা মতো নভেম্বরের 5 তারিখে ডেট দিল। তাই এটা বলা হচ্ছে যে অভিযোগকারী পক্ষে সাক্ষ্য গ্রহণের তারিখটা দোষ স্বীকার কিংবা বিচার প্রার্থনা করলে অভিযোগকারী পক্ষের আদেশ আবেদন ক্রমে, এখানে আছে অভিযোগকারীর পক্ষের আবেদন ক্রমে। তাহলে আমি অনুরোধ করলাম যে ওর অনার অক্টোবরে না দিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহে দেন। নভেম্বরের 5 তারিখে আমি ডেট পেলাম। তাহলে আমি অভিযোগকারীর পক্ষ ছিলাম, আমি আবেদন করলাম, মানে অনুরোধ করলাম, নিবেদন করলাম চার্জ গঠনের দিন, আমি ডেট পেয়ে গেলাম। পরের ডেটে সবাইকে একসঙ্গে সাক্ষী দিয়ে দেব। মামলা পরের ডেটে, সাক্ষীর পরে কি হবে, আর্গুমেন্ট হবে, আর্গুমেন্টের পরে একটা রায় হবে। যদি আপোষ হয়ে না যায় এর মধ্যে, সাক্ষী উপস্থিত হতে বা দলিল পেশ করতে প্রসেস তথা সমন বা পরোয়ানা জারি করবেন। তাহলে সাক্ষী উপস্থিত হতে বা দলিল পেশ করতে প্রসেস বা সমন বা পরোয়ানা জারি করবেন। বলে রাখা ভালো, জিআর মামলা যদি হয় তাহলে অবশ্যই, জিআর মামলা হলে অবশ্যই ম্যাজিস্ট্রেট কোর্টও কি করবেন, সমন জারি করবেন, সমনে বাদীকে আসতে বলবেন এবং ধার্য তারিখে আর সাক্ষীদেরকেও আসতে বলবেন, পুলিশ চলে যাবে সমন নিয়ে। ওই যে আমরা আগের ক্লাসে পড়লাম যে পুলিশের দায়িত্ব আসামিকে আদালতে হাজির করা, এটা অবশ্য এমসিকিউ ক্লাসে আমরা পড়েছি। তাহলে পুলিশ কিন্তু এই সাক্ষীদেরকে হাজির করবে, একটা সমন নিয়ে যাবে পুলিশ নিজেই, এবং পুলিশ বলবে ওই তারিখে আপনারা যাবেন, যে এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, কোর্টে গিয়ে ফোন দিবেন, তখন ওই পুলিশ পিপির কাছে যাবে এই সাক্ষীটা। যদি ম্যাজিস্ট্রেট কোর্টে থাকে, ম্যাজিস্ট্রেট কোর্টে পিপি থাকে না, থাকে এপিপি, তাহলে ম্যাজিস্ট্রেট কোর্টে হলে এপিপির কাছে সাক্ষী, এপিপির মাধ্যমে সাক্ষী দিবে। আর দায়রা জজ বা যুগ্ম অতিরিক্ত যে কোনো দায়রা জজে যদি হয় তাহলে পিপির মাধ্যমে দিবে। মানে দায়রা জজে থাকে পিপি আর ম্যাজিস্ট্রেট কোর্টে থাকে এপিপি। আর যদি সিআর মামলা হয়, সিআর মামলা ম্যাজিস্ট্রেট কোর্টে যদি হয় তাহলে কখনো কি হয় না, প্রসেস দেওয়া হয় না, কারণ সিআর মামলা পুরো কন্ট্রোলটা বাদীর কাছে থাকে এবং বাদীর উকিলের কাছে থাকে। তো বাদীর উকিলই বলে দিবে বাদীকে যে এই দিন আপনি কি নেবেন, সাক্ষী নিয়ে আসবেন, কোনো সমন দেওয়ার দরকার নাই, কারণ এই পক্ষে মামলা পরিচালনার জন্য নিজেই বাদী যথেষ্ট এবং বাদীর পক্ষে একজন আইনজীবী থাকেন। এখানে পিপির কোনো ইনভলভমেন্ট থাকে না, সিআর মামলায় পিপি দাঁড়ানোর কোনো বিধানই নাই। সিআর মামলায় অভিযোগকারী পক্ষের পার্সোনাল লয়ারই যথেষ্ট। এটা মনে রাখবেন, সিআর মামলায় পিপি লাগে না, কারণ সিআর হচ্ছে কমপ্লেন্ট রেজিস্টার কেস, কমপ্লেন করেছে অভিযোগের ভিত্তিতে। কিন্তু কমপ্লেন্ট রেজিস্টার কেস যদি বড়, মানে সিআর থেকে যদি দায়রা মামলা হয়ে যায়, মানে বড় মামলা, মার্ডার কেস যদি হয়, এই ধরনের মামলা হয়, তাহলে কিন্তু সিআর থেকে আবার সেটা দায়রা মামলা হয়ে যাবে, তখন আবার ওই পিপির কাছে চলে যাবে কেস। তো এখানে কোন মামলা কার কন্ট্রোলে থাকে এটাও কিন্তু বুঝতে হবে। ধারা 265(6), অভিযোগকারী বা প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য গ্রহণ। ধার্য তারিখে উপস্থিত সমস্ত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করবেন। ধার্য তারিখে 2 জন আসলো, 3 জন আসলো, 5 জন আসলো বা সবাই আসলো, তো সবার সাক্ষ্য গ্রহণ করা হবে। মানে প্রথমে জবানবন্দি দিবে, জবানবন্দি দেওয়ার সময় পিপি দাঁড়িয়ে হেল্প করবে জবানবন্দি দিতে, অথবা পার্সোনাল লয়ার দাঁড়িয়ে হেল্প করবে জবানবন্দি দিতে। সিআর মামলা হোক বা জিআর মামলা হোক, দায়রা মামলাকে সংক্ষেপে বলা হয় এসসি। এসসি মানে দায়রা। যদি ট্রাইব্যুনালের মামলা হয় তাহলে এসটি, বিশেষ ট্রাইব্যুনাল হলে এসটি। আর যদি নারী শিশু কোর্টের মামলা হয় তাহলে নারী শিশু মামলা হয়, শিশু মামলা হলে শিশু মামলা নং, এভাবে হয়। পিটিশন মামলা হলে পিটিশন মামলা নং, এভাবে বিভিন্ন মামলার বিভিন্ন নম্বর হয়। এগুলো প্র্যাকটিস করতে গেলে মামলার প্রকারগুলো বুঝতে পারবেন, অনেক ধরনের মামলা হয়। তারপরে মাদক মামলা যদি হয়, মাদকের মামলা হলে আলাদাভাবে নার্কোটিক্স কেস নং, মানে মাদক মামলা নাম্বার আলাদা, মাদক মামলার নাম্বার হয়। তখন সেটা আর ওই জিআর সিআর থাকে না, জিআর থেকে তখন মাদক মামলার নাম্বার হয়ে যায়, এটা বদলি হয়ে নতুন একটা মামলার নম্বর পড়ে।
বিচারিক ক্ষমতা বলে অন্যান্য সাক্ষীর জবানবন্দি গ্রহণ না করা পর্যন্ত জেরা স্থগিত রাখতে পারবেন। মানে 5 জন সাক্ষী, 2 জন সাক্ষী আজকে দিল, 3 জন বাকি থাকলো। এখন আসামি পক্ষের আইনজীবী বলতে পারে যে আমি সকল আসামিকে একবারে জেরা করব, জবানবন্দি সবার হয়ে যাক। কেন এটা করতে পারেন? মনে করেন আমি 2 জনকে জেরা করলাম, জেরাতে আমি কি কি প্রশ্ন করছি এইটা কিন্তু জেনে গেল। তখন এই জবানবন্দি এবং জেরার যে ডেপোজিশন বা সাক্ষীর যে আহ, লিপিবদ্ধ করা হলো, এইটা কিন্তু বাদী পক্ষ তুলে নিবে। তুলে নিয়ে পরের সাক্ষীদেরকে বলে দিবে যে জেরাই এই ধরনের প্রশ্ন করতে পারে। তো এই ধরনের প্রশ্ন করলে 1 আর 2 নম্বর যে সাক্ষী, যেটাকে বলা হয় PW1 PW2, PW1 PW সংক্ষেপে হয়, আর পিডাব্লিউ যদি পূর্ণরূপ করি তাহলে কি হবে সেটা? পিডাব্লিউর পূর্ণরূপ করলে হচ্ছে প্রসিকিউশন উইটনেস। প্রসিকিউশন উইটনেস, এর উপরে আছে প্রসিকিউশন উইটনেস, মানে প্রসিকিউশন পক্ষের উইটনেস। তাহলে PW1 PW2 বা PW1 PW2, ইনারা যা কিছু বলেছে জেরাই এই ধরনের উত্তর PW3 4 5 এদেরকে শিখিয়ে দিবে। তাহলে আসামি পক্ষের ক্ষতি হয়ে যাবে, কারণ সবাই যদি একই ধরনের সাক্ষী বলে মামলা স্ট্রং হয়ে যাবে, আসামির সাজা হয়ে যাবে। তাই এখানে আসামি পক্ষের আইনজীবীর উচিত যে সকল সাক্ষীকে একদিনে করানো এবং একদিনে জেরা করা। যদি সকল সাক্ষী একদিনে না দেয় তাহলে কি করতে হবে? ভিন্ন ভিন্ন দিনে জেরা করা যাবে না। কিন্তু আদালত যদি রিকোয়েস্ট করে যে লার্নেড আজকে এই 2 জনকে জেরা করে ফেলেন, বাকিটা পরে করেন, অন্তত শেষ হয়ে যাক, এই সাক্ষীদের আর যেন না আসা লাগে, সেক্ষেত্রে কি করতে হবে? আপনাদেরকে টার্গেট করতে হবে যে PW1 2 এদের যে ধরনের জেরায় প্রশ্ন করবেন, PW2 3 4 এই সেম প্রশ্ন যেন রিপিট না হয় জেরাতে। কিছু কিছু প্রশ্ন রেখে দিতে হবে অন্যদেরকে, মানে আনকমন কিছু রাখতে হবে যেন সব কমন না হয়ে যায় পরবর্তী সাক্ষীদের জন্য, PW2 3 4 5 এদের জন্য। আশা করি জেরার কৌশল একটু শিখিয়ে দিলাম, বুঝতে পারলেন। অথবা সাক্ষীদের অধিকতর জেরা, যেটাকে বলা হয় ফার্দার ক্রস এক্সামিনেশন। আমরা সাক্ষ্য আইনে দেখেছি যে জবানবন্দিকে বলা হয় এক্সামিনেশন ইন চিফ, আর পুন জবানবন্দি এটাকে বলা হয় রি এক্সামিনেশন, আর জেরাকে বলা হয় ক্রস এক্সামিনেশন। আর জেরা যদি আবার করা হয় সেটাকে রি ক্রস এক্সামিনেশন বলা হয় না, বা পুনরায় জেরা বলা হয় না, সেটাকে বলা হয় অধিকতর জেরা বা ফার্দার ক্রস এক্সামিনেশন। তো যদি সাক্ষীদেরকে অধিকতর জেরা করার প্রয়োজন হয়, যে আমি একবার জেরা করলাম আবার আমি কি জেরা করতে চাচ্ছি, আরো কিছু মনের মধ্যে প্রশ্ন এসেছে যে প্রশ্নগুলো করা যায়, তাহলে এটাকে এই একই সাক্ষীকে আবার জেরা করতে হলে তাকে রিকল করতে হবে। রিকল মানে আবার ডাকা, রিকল পুনরায় ডাকা। তো রিকলের প্রার্থনা দিতে হবে যে আমি PW3 কে আবার কিছু প্রশ্ন করতে চাই, তাহলে বা PW1 কে কিছু প্রশ্ন করতে চাই। তাহলে যদি প্রার্থনা মঞ্জুর করে, অবশ্যই আপনাকে গ্রাউন্ড দেখাতে হবে যে কি কি কারণে আপনি আবার রিকল করছেন। আদালত যদি সেটা মঞ্জুর করে তাহলে তাকে আবার ডাকা হবে। সিআর মামলা হলে উকিলের মাধ্যমে তাকে খবর দেওয়া হবে। আর যদি জিআর মামলা বা এই দায়রা মামলা হয় তাহলে আবার তার কাছে পুলিশ কি নিয়ে যাবে, সমন নিয়ে যাবে যে আপনাকে রিকল হয়েছে, আবার আসেন। এরপরে জ 265 জতে বলা হচ্ছে খালাস। খালাসের ইংলিশ অ্যাকুইটাল, মনে রাখতে হবে। খালাস অ্যাকুইটাল এই শব্দগুলোর ইংলিশ বাংলা দুইটাই মনে রাখতে হবে। খালাস মানে একেবারে শেষ, খালাস শব্দের অর্থ মানে একেবারে শেষ। আসামি খালাস পাওয়া মানে মামলায় থেকে সে একেবারে মুক্ত হয়ে যাওয়া। অব্যাহতি হওয়া আর খালাস হওয়ার মধ্যে সামান্য পার্থক্য আছে। অব্যাহতি হলেও ওই মামলা নিষ্পত্তি হয়ে যায়, আসামি খালাস পেয়ে যায়। মানে অব্যাহতি মানেও আসামি মুক্ত, আর মামলায় আসা লাগে না। খালাস পেলেও আসামি মুক্ত, মামলায় আসা লাগে না। কিন্তু পার্থক্য আছে। মনে করেন আপনি ফলের জুস খাচ্ছেন, তো একটা আঙ্গুর ফলের জুস আর একটা বেদানা ফলের জুস। তো দুইটা টেস্ট তো ভিন্ন হবে, যদিও দুইটাই জুস, দুইটাই ফলের জুস, দুইটাই পুষ্টিকর। তো আসামির জন্য দুইটাই কিন্তু মানে সুখবর, যে সে অব্যাহতি পেল বা খালাস পেল, দুইটাই আসামির জন্য সুখবর। আসামি পক্ষে যাবে দুইটা, কিন্তু দুইটা ভিন্ন জিনিস। কি কারণে ভিন্ন জিনিস? কারণ ম্যাটার দুইটা ভিন্ন। অব্যাহতি এবং খালাসের মধ্যে পার্থক্য যদি ক্লাসে থাকে সেটা আমরা পড়ে দিলে বুঝতে পারবো, আর যদি না থাকে আমি মুখে বলে দিচ্ছি। আসামি অপরাধ করেছে মর্মে সাক্ষ্য পাওয়া না গেলে কারণ লিপিবদ্ধ পূর্বক তাকে খালাস প্রদান করতে হবে। দেখেন এখানে সাক্ষীর পরে, জবানবন্দি জেরার পরে কিন্তু এই যে খালাসের বিষয়টা এখানে উল্লেখ করা হচ্ছে। তো খালাস দিতে পারে আদালত। যত বলা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের আহ্বান। আত্মপক্ষ সমর্থন বলতে এখানে সবাই সাক্ষীর কথা বলা হচ্ছে। এটা কে করবে? আসামি পক্ষ করবে। 265 ক ধারায় খালাস না হলে
আসামিকে আত্মপক্ষ সমর্থনের ও সাক্ষী আহ্বান করবেন। হুম হুম। আমি সেটাই বলতে লাগছিলাম যে খালাস তো একটু আগে বললাম এখানে আছে, তো এখানে আপনারা এখানে 265 যে ভুল করে লিখেছি, এই না হয়ে 265 হবে, কারণ খালাস তো জয়ে আছে। তো যদি খালাস প্রদান না করে, সেক্ষেত্রে আত্মপক্ষ সমর্থন ও সাক্ষী আহ্বান করবেন। তার মানে এটাকে সাবাই সাক্ষী বলা হচ্ছে। আসামি কোনো বক্তব্য দিবে কিনা সেটা। আসামি লিখিত বিবৃতি পেশ করতে পারবে, যদি করে তাহলে তা লিপিবদ্ধ করতে হবে। আসামি সাক্ষী বা দলিল উপস্থাপিত করতে প্রসেস তথা সমন বা পরোয়ানার আবেদন করলে আদালত তা মঞ্জুর করবেন, যদি না আদালত মনে করেন যে প্রসেসের আবেদনের উদ্দেশ্য বিরক্তি, বিলম্ব বা ন্যায় বিচার ব্যাহত করা। আদালত যদি দেখে যে এ নির্ঘাত সাজা পাবে, শুধু শুধু আদালতকে বিরক্ত করা, আদালতের বিচার কার্য বিলম্ব করা বা ন্যায় বিচার ব্যাহতের উদ্দেশ্যে সাফাই সাক্ষী নামক অস্ত্রটা বা আইনের মারপ্যাঁচ ব্যবহার করে মামলাটা শুধুমাত্র বিলম্ব করার চেষ্টা করছে, তাহলে কিন্তু আদালত কারণ লিপিবদ্ধ পূর্বক তা নামঞ্জুর বা অগ্রাহ্য করবেন। তার মানে সাফাই সাক্ষী দেওয়ার কোনো সুযোগ দিবেন না। আমার একটা মামলায় এরকম হয়েছে, আসামিকে 1 বছরের সাজা এবং 10,000 টাকা অর্থদণ্ড দিয়েছে। আসামি এবং বাদী ভাই বোন, ভাইয়ের নামে মামলা করেছে। আসামি খ্রিস্টান। এই মামলাটা ম্যাজিস্ট্রেট, যেই ম্যাজিস্ট্রেট কোর্টে হয়েছিল তিনি সাজা দিয়েছে আমার আসামিকে, কিন্তু অন্য ম্যাজিস্ট্রেট হলে দিত না। কেন এই কথা বলছি, কারণ ওই ম্যাজিস্ট্রেট খালাস দেওয়ার রেকর্ড খুব কম। মানে উনি যদি ওনার মনের মধ্যে মনে হয় যে এটাতে সাজা দেওয়া উচিত, উনি সাজা দিয়ে দিবেন। আপন বোন তার ভাইয়ের নামে মামলা করেছে, এটা তার কাছে একটু সফট কর্নার পেয়ে গেছে। আবার যিনি বোন তিনি আবার কি, তিনি আবার হাই স্কুলের টিচার, তো শিক্ষক, আবার মহিলা, তাই একটু সফট কর্নার তৈরি হয়েছে, সাজা দিয়ে দিয়েছে, যদিও মামলার কোনো কি নাই, মানে স্ট্রং এভিডেন্স নাই। তার বোন এবং ভগ্নিপতিরা এসে সাক্ষী দিয়েছে ভাইয়ের বিরুদ্ধে, তাছাড়া কোনো ডকুমেন্টারি এভিডেন্স নাই। এবং সাক্ষীতেও অনেকেই এলোমেলো কথা বলেছে। টাকার বিষয় আসছে যে আমার কাছে টাকা ধার নিয়েছে, তো টাকা ধার নিতে সবাই দেখেছে। এখন প্রশ্ন করছি যে টাকা ধার যে নিল ভাই, সেটা কখন নিয়েছে? একজন বলছে 11টার সময় নিয়েছে, একজন বলছে বিকেল 4টায় নিয়েছে, মানে দুই রকম কথা বলছে। আবার বলছি টাকা কিসে করে নিয়েছে, তাই বলছে তার আহ, মানে সাইড ব্যাগ ছিল, মহিলাদের পার্স থাকে না, তার মধ্যে একটা কাপড়ের ব্যাগ ছিল, ওই যে শপিং ব্যাগ যেটা আমরা শপিং করলে দেয়, এই ধরনের কাপড়ের ব্যাগ। তো ওই ব্যাগের মধ্যে করে টাকা দিয়ে দিয়েছে। একজন সাক্ষী এসে বলছে আমি টাকা গুনতে দেখছি, কারণ ও ব্যাগ থেকে বের করে টাকা হাতে দিয়েছে। আরেকজন সাক্ষী এসে বলছে ব্যাগ সহই দিয়েছে, আমি টাকা চোখে দেখিনি, কারণ টাকা ব্যাগের মধ্যে ছিল। আমি টাকা হ্যান্ড ওভার হতে দেখেছি, বোনের হাত থেকে ভাইয়ের হাতে গেছে, কিন্তু আমি টাকা দেখিনি, কারণ ব্যাগের ভিতরে ছিল। এখন প্রশ্ন করছে ব্যাগের রং কি বলেন তো? ব্যাগের রং বলতে পারে না। তো তাহলে এটা বিশ্বাসযোগ্য হলো? আরো কিছু বিষয় আছে, সেগুলা ডিটেলে না গেলাম। তো আমি ধারণা করছি এটা আরামেই, মানে খুব সহজেই খালাস পেয়ে যাবে আমার আসামি। কিন্তু তিনি চাচ্ছিলেন বারবার কি করতে, যেদিনকে রায় দিবে সেদিনও বলছে আপনারা আপোষ করেন, আপোষ করেন, আপোষ হবে কিনা বলেন। তো ম্যাজিস্ট্রেট আমাকে বলছে একটু চেষ্টা করেন আপোষ করে দিতে, ভাই বোনের মধ্যে তো। তো আমি বারবার চেষ্টা করে হলো না, কারণ টাকা নেয়নি, মিথ্যা মামলা করেছে ভাইকে হয়রানি করার জন্য। তারপরে সাজা দিয়ে দিল। তারপরে আমি আপিল করলাম, আপিল করে জামিন করে নিলাম। আপিলে আমি একটা বড় গ্রাউন্ড দিয়েছি, এই যে আমি সাফাই সাক্ষী দিতে চেয়েছিলাম, আমার কাছে কিছু ডকুমেন্ট ছিল, সেই ডকুমেন্ট গুলো আমি সাবমিট করতেছিলাম, মানে সাবমিট করতে চেয়েছিলাম। তো আমার সাফাই সাক্ষীর যে দরখাস্ত সেটা মঞ্জুর করে, এবং আগামী ধার্য তারিখে আপনি সাফাই সাক্ষী দিবেন, এইভাবে সবকিছু হয়ে যায়। কিন্তু যেদিন আমি সাফাই সাক্ষী দিতে আসব, সেই দিন আমাকে আর সাফাই সাক্ষী দিতে দেয়নি, বলে যে না সাফাই সাক্ষী দিয়ে তো লাভ হবে না। তো এইটা একটু রহস্যজনক ছিল। তো আমি এইটা উল্লেখ করেছি আমার আপিলে, এটা একটা গ্রাউন্ডস, এবং আমি আপিল মামলায় সাবাই সাক্ষী দিব, আমার যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো আমি দিয়ে দিব। তাহলে আশা করছি সেটা আমার আসামি খালাস পেয়ে যাবে আপিল আদালতে। তো এখানে আমার মনে হলো যে বিরক্তি, তো সাবাই সাক্ষী নামঞ্জুরও করতে পারে যদি আদালত মনে করে। আদালতের কাছে মনে হয়েছে যে আমি বিলম্ব করছি, তাই এখন আপিল করেছি। আপিলে তো আমার 2-3 বছর এমনি বিলম্ব হবে, এখন কি বিলম্ব হবে না? 1 বছরের সাজা দিয়ে লাভটা কি হলো? 10,000 টাকা পেলো না 1 বছরের?
সাজাও সেটা খাটতে হলো না, কারণ আমি সঙ্গে সঙ্গে জামিন পেয়ে গেছি। আচ্ছা, পরের ধারে বলা হচ্ছে যুক্তিতর্ক বা আর্গুমেন্টস। আসামি পক্ষের সাক্ষীদের যদি থাকে জবানবন্দি গ্রহণপূর্বক পাবলিক প্রসিকিউটর তার বক্তব্যের সারসংক্ষেপ পেশ করবেন। এই যে বক্তব্যের সারসংক্ষেপ পেশ করবেন, তার মানে আমার সাক্ষীরা, আমার ভিকটিম, যারা যারা সাক্ষী দিয়েছে, তারা একেবারে সবাই একই কথা বলেছে। মামলার ঘটনাস্থল, ঘটনার তারিখ, ঘটনার সময় সব ঠিক বলেছে, এবং কিভাবে ঘটনাটা বলেছে সেটা স্টেপ বাই স্টেপ খুব গুছিয়ে বলতে সক্ষম হয়েছে। অতএব আসামির অপরাধটা সন্দেহাতীত ভাবে, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ, সন্দেহাতীত মানে বিয়ন্ড ডাউট, মানে কোনো ডাউট নাই, নিঃসন্দেহে সেটা সন্দেহের ঊর্ধ্বে গিয়ে প্রমাণিত হয়েছে। অতএব আসামিকে কঠোর শাস্তি দেওয়া হোক, এইভাবে পাবলিক প্রসিকিউটর আর্গুমেন্ট শেষ করবেন। আবার কি হয়, যদি সিআর মামলা হয়, পাবলিক প্রসিকিউটর না, কে করবেন? পার্সোনাল আইনজীবী করতে পারবেন। কিন্তু আমরা কিন্তু দায়রা জজের বিচারিক পদ্ধতি পড়ছি, তারপরেও আমি কিন্তু ম্যাজিস্ট্রেটেরটা পাশাপাশি বলে দিচ্ছি যেন আপনারা পার্থক্য বুঝতে পারেন। দায়রা জজে কি পার্সোনাল আইনজীবী করতে পারে না? হ্যাঁ, আমিও অনেক করি। আহ, কারণ আমি যেভাবে স্টাডি করে আসছি, একজন পিপি তিনি কি স্টাডি করবেন সেই মামলাটা? কারণ তিনি তো হাজারো মামলা নিয়ে ব্যস্ত। আর আমি যেই মামলাটা নিয়ে রেডি হয়ে আছি, সেটা, এই মামলাটা আমি কয়েক মাস বা কয়েক বছর ধরে মামলাটাকে আমি রেডি করছি, মানে পুরোটা কাহিনী জানি। তো আমি যেভাবে আর্গুমেন্ট গুরুত্বের সাথে করব, সেটা কি পাবলিক প্রসিকিউটর ভাবে করে দিবে? পাবলিক প্রসিকিউটর বলে আপনি করেন আপনার মামলা, শুধু ফিট আমাকে দিয়েন তাহলেই হবে। তো এটা এরকম প্র্যাকটিস চলছে। আসামি বা তার উকিল পাবলিক প্রসিকিউটরের বক্তব্যের উত্তর দানের অধিকারী হবেন। তার মানে পাবলিক প্রসিকিউটর দাবি করছে যে সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে, আসামিরা সব সঠিক সাক্ষী দিয়েছে, তাহলে এটাকে কাউন্টার দেওয়ার জন্য তখন আসামি পক্ষের আইনজীবী কি করবেন? ডিফেন্স লয়ার হিসেবে ডিফেন্স করবেন যে না, পিডাব্লিউ 1 মানে বাদী, পিডাব্লিউ 2 তার মানে অন্যান্য সাক্ষী, পিডাব্লিউ 3 4 দেখবেন স্যার ঘটনার তারিখ সঠিকভাবে বলতে পারে না। কেউ বলে তারিখ মনে নেই, কেউ বলে তারিখ একদিন আগে বা পরে, কেউ বলে যে স্যার তারিখ মনে নাই কিন্তু ঘটনা আনুমানিক 2 বছর আগের। তো এগুলো তখন কি হবে? ভ্যারিয়েশন তৈরি হবে বা এলোমেলো হবে সাক্ষীগুলো। তাহলে একটা আরেকটার সাথে যখন কন্ট্রাডিকশন তৈরি হবে সাক্ষীদের, তখন এইটা মিথ্যা একটা সন্দেহ তৈরি হবে। আর সন্দেহ ঢোকাতে পারলেই মামলায় আসামির সাজা কমে যাবে বা খালাস পেয়ে যাবে। আরো অনেক পয়েন্টে নির্ভর করবে প্রতিটা মামলার কি ধরনের মামলা, এক এক মামলার জেরা একরকম, এক এক মামলার তথ্য এক এক রকম আসবে। তো মামলার ভেদে কিন্তু জেরা এক এক রকম হয়, এবং জেরার উপর ভিত্তি করে তথ্যগুলো আসে। সাধারণত জবানবন্দিতেও অনেক সময় এলোমেলো কথা বলে। জবানবন্দিতে যদি সবাই একই কথা বলে, জেরাতে গিয়ে অনেক সময় এলোমেলো হয়ে যায়। এবং এলোমেলো করে দিতে না পারলে কিন্তু ডিফেন্স লয়ার ভালো ডিফেন্স লয়ার হতে পারবেন না, এবং আসামি খালাস পাবে না। তবে শর্ত থাকে যে আসামির উকিল আইনগত কোনো প্রশ্ন উত্থাপন করলে পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতি ক্রমে উক্ত বিষয়ে পুনরায় বক্তব্য পেশ করতে পারবেন। তার মানে প্রথমে পিপি বলবে, পিপি বলার পর ডিফেন্স লয়ার বলবেন, ডিফেন্স লয়ার বলার পরে যদি পিপি মনে করে যে নতুন কিছু তো একটা বললো, একটা ল পয়েন্ট চলে আসলো, তো পাবলিক প্রসিকিউটর যদি সেটার ব্যাখ্যা দিতে চান বা কাউন্টার আবার দিতে চান, তাহলে তিনি পুনরায় আবার বক্তব্য পেশ করবেন, মানে আবার একটু আর্গুমেন্ট করতে পারেন। আবার যদি পাবলিক প্রসিকিউটর বলার পর যদি আবার ডিফেন্স লয়ার মনে করে যে আমি একটু বলবো, তিনি বলতে পারবেন। তার মানে অনুরোধ করলে যতক্ষণ না নিজে স্যাটিসফাই হচ্ছি সেটা বলা যাবে, পালাক্রমে চলতে থাকবে। তবে প্রথমে বলবে কে? পাবলিক প্রসিকিউটর, এটা মনে রাখবেন। প্রথমে আসামি পক্ষ বলবে না, প্রথমে বাদী পক্ষই বলবে। এটা কিন্তু ভাইবা বা এমসিকিউ বা রিটেনও আসতে পারে, কোন পক্ষ আগে বলবে। 265 খালাস অথবা দণ্ডাদেশ এর রায়, মানে এবার রায়ে চলে আসলাম। সবকিছুর পরে তো রায় দিতে হবে, রায় দিয়েই তো শেষ। এই যে আপনারা পরীক্ষা দিবেন, পরীক্ষার পর একটা রেজাল্ট আসবে, সেটাই তো আপনাদের রায়। আপনাদের ফলাফলটাই হচ্ছে মামলার রায়ের মতন। মানে এবার কার পক্ষে গেল? যুক্তিতর্ক, এখানে যুক্তিতর্ক বানানটা ঠিক করে নেবেন। যুক্তিতর্ক ও আইনগত প্রশ্ন যদি থাকে, শ্রবণের পর বিজ্ঞ আদালত মামলার রায় প্রদান করবেন। রায়ে আসামি খালাস পেতে পারে, আবার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে আইনানুগ সাজাও পেতে পারে। দুইটাই হতে পারে, এটা বলা যাবে না। তবে তিনটা সিচুয়েশন হয়।
আমরা সাক্ষ্য আইনে দেখেছি তিনটা সিচুয়েশন হয়। যদি মামলা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, মানে মামলা একেবারে 100% ট্রু কেস, মানে কোনো মিথ্যা নাই, সত্যি সত্যি ঘটনা ঘটেছে, কোনো সন্দেহ নাই, সেই ক্ষেত্রে শুধুমাত্র আসামির সাজা হবে। আর যদি মিথ্যা প্রমাণ হয়নি কিন্তু আবার প্রমাণিতও হয়নি, সন্দেহ তৈরি হয়েছে, সেই ক্ষেত্রেও আসামি খালাস পাবে। আবার মিথ্যা প্রমাণিত হলেও খালাস পাবে। তার মানে দুই পক্ষে আসামির, দুই ক্ষেত্রে আসামির পক্ষ যাবে আর এক ক্ষেত্রে বাদীর পক্ষে আসবে। প্রমাণিত হয়েছে, সন্দেহাতীতভাবে সন্দেহ নাই, সাজা পাবে, মানে বাদী মামলায় জিতে গেল। প্রমাণিত হয়েছে কিন্তু সন্দেহ তৈরি হলো, মানে অপ্রমাণিত হয়েছে এটাকে বলে, তাহলে আসামি খালাস পাবে বা সাজা খুবই কম হবে। আর যদি প্রমাণিত না হয় বা মানে মিথ্যা প্রমাণিত হয়, সেক্ষেত্রে তো একেবারে বেকসুর খালাস। এবার আমরা উপসংহারে দুইটি লাইন বলবো। উপরোক্ত পদ্ধতিতে ফৌজদারি কার্যবিধি 1898 এর বিধান অনুযায়ী দায়রা আদালত কোনো ফৌজদারি অপরাধ আমলে গ্রহণের পর চার্জ গঠনের মাধ্যমে বিচার কার্য শুরু করবেন এবং তা সাধারণত আসামি খালাস বা দণ্ডাদেশ প্রদানের মাধ্যমে মামলার বিচার নিষ্পত্তি করে থাকেন। তাহলে চার্জে আমলে গ্রহণ করবে, চার্জ গঠন করবে, সাক্ষী নিবে, খালাস দিবে অথবা সাজা দিবে, এইভাবেই শেষ হবে। দেখেন, এতক্ষণ যতগুলো কিছু পড়লাম এই শেষের কিন্তু একটা বাক্যের মধ্যে সবকিছু আছে মোটামুটি, মানে সংক্ষেপে আমি বলে দিয়েছি, এটাই হচ্ছে উপসংহার। এইভাবে আমরা শেষ করব। 10 নম্বরের আমরা প্রশ্ন পড়লাম, এটা 7, 8, 9, 10 এটার জন্য আসতে পারে। যদি আসে এইভাবে উত্তর করলে ভালো নম্বর পাবেন, এটা আসার সম্ভাবনা আছে। অথবা এই প্রশ্নটাকে ভেঙে ভেঙে ছোট ছোট প্রশ্ন আকারে আসতে পারে। এর পরের প্রশ্ন হচ্ছে আসামিকে অব্যাহতি প্রদানের ক্ষেত্রে বিবেচ্য বিষয়াদি। প্রশ্নটা কি আচ্ছা, যেটা আলোচনা করছিলাম, ফৌজদারি কার্যবিধির 241 ধারার বিধান মতে আসামিকে অব্যাহতি প্রদানের বিষয়ে বিচারিক হাকিম, মানে বিচারিক ম্যাজিস্ট্রেট কি কি বিবেচনা করবেন। তার মানে ডিসচার্জের পিটিশন হিয়ারিং এর সময় কোনগুলো বিবেচনায় নেবেন। অভিযুক্ত আসামির বিরুদ্ধে চার্জ গঠনের সময় ফৌজদারি কার্যবিধি 1898 এর 241 ধারার বিধান মতে আসামি পক্ষের আইনজীবী আসামিকে উক্ত অপরাধ হতে অব্যাহতি প্রদানের প্রার্থনায় দরখাস্ত দাখিল পূর্বক শুনানি করলে, তার মানে দরখাস্ত দিয়ে শুনানি করলে আসামিকে উক্ত অপরাধ হতে অব্যাহতি প্রদানের বিষয়ে বিচারিক হাকিম, যদি প্রশ্নে আসে বিচারিক আদালত, তাহলে বিচারিক আদালত বলবেন। যদি প্রশ্ন আসে বিচারিক ম্যাজিস্ট্রেট, তাহলে বিচারিক ম্যাজিস্ট্রেট বলবেন। বা প্রশ্ন আসে ট্রায়াল কোর্ট, তাহলে ট্রায়াল কোর্ট বলবেন। যেটাই বলুক না কেন, এখানে ধারা উল্লেখ না থাকলে আপনারা ধারাটা মনে করে 241 বলে দিবেন। নিম্নরূপ বিষয়সমূহ বিবেচনা করে থাকেন। তাহলে এখানে 9টা পয়েন্ট দিয়েছি, একটা কেস ল দিয়েছি, সেটা বলে দিই। ফৌজদারি কার্যবিধি 1898 এর 173 ধারায় দাখিলকৃত পুলিশ প্রতিবেদন, যদি পুলিশ প্রতিবেদন থাকে, কোনো চার্জশিট থাকে, ফাইনাল রিপোর্ট থাকে, সেইটা অত্র কার্যবিধির 161 ধারায় তদন্তকারী পুলিশ কর্মকর্তা কর্তৃক গ্রহণকৃত সাক্ষীদের বিবৃতি সাক্ষীদের বিবৃতি বিবেচনা করবেন। অত্র কার্যবিধির 164 ধারায় কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রহণকৃত আসামির দোষ স্বীকারোক্তি, আসামি যদি দোষ স্বীকার করে থাকে সেটা বিবেচনায় নেবেন। আর দোষ স্বীকার করলে, যে দোষ স্বীকার করবে তাকে হয়তো বা অব্যাহতি দিবে না, কিন্তু অপরদেরকে অব্যাহতি দিতে পারে। আর এইটা কিন্তু ডিসচার্জের বিরুদ্ধে চলে যাবে, এটাও বিবেচনা নিবে কিন্তু এটা বিরুদ্ধে যাবে। কারণ 164 ধারা থাকলে নিশ্চয়ই ডিসচার্জ দিবে না। ভিকটিমের চিকিৎসার কাগজ সংক্রান্ত, মানে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র, মানে যদি এমসি নাও থাকে, চিকিৎসা নিয়েছে, প্রেসক্রিপশন যদি থাকে, চিকিৎসা নিয়েছে, মেডিকেলে ভর্তির কাগজপত্র থাকে, ছাড়পত্র থাকে, মানে রিলিজ যেগুলো থাকে, বা কোনো রিপোর্ট থাকে যে এক্স রে করা হয়েছে, এক্স রে রিপোর্ট, ইসিজি রিপোর্ট, বা অন্যান্য কোনো মেডিকেল রিপোর্ট যদি থাকে সেগুলো। তার মানে যদি আঘাতের মামলা হয়, সাধারণ আঘাত না গুরুতর আঘাত, এই চিকিৎসা কাগজপত্র থেকেই তো জানা যাবে। সুরতহাল প্রতিবেদন, সুরতহাল প্রতিবেদন সম্পর্কে আমরা গতদিন দেখেছি সেইটা।
যদি মার্ডার কেস হয় তাহলে ময়না তদন্তের প্রতিবেদন, ময়না তদন্ত, পোস্টমর্টম রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, অন্যান্য যে এমসি যেটাকে বলি আমরা সেটা, কোনো সাক্ষ্যের বিষয়ে বিশারদের মতামত, কোনো যদি এক্সপার্ট ওপিনিয়ন থাকে মামলায় সেটা দেখবেন। নালিশি মামলার ক্ষেত্রে মামলার রুজুর সময় দাখিলীয় নালিশ ও তার সাথে দাখিলীয় অন্যান্য দলিলাদি, এগুলো বিবেচনায় নেবেন। এই 9টা পয়েন্ট। একটা কেস ল দিয়েছি, এটা দিয়ে এই প্রশ্নের উত্তরটা ফিনিশ করা যায়। কেস ল দিলে মামলার উত্তর কিন্তু অনেক চমৎকার হবে এবং খুব গুরুত্বপূর্ণ কেস ল। রাষ্ট্র বনাম নজরুল ইসলাম, এতটুকু বললেই হবে। তাহলে কেস ল বলে দেওয়া হলো। অথবা 50 DLR। হ্যাঁ, দুঃখিত। 50 DLR 1998, এতটুকু বললেও হবে। তার মানে পার্টিদের নাম অথবা ডিএলআর সংখ্যা উল্লেখ করলেও কেস ল এর রেফারেন্স দেওয়া হয়ে যায়। 103 মানে ধারা, সরি, পৃষ্ঠা নম্বর মামলার রায়ের। এই মামলার সিদ্ধান্ত মতে চার্জ গঠন বিষয়ে শুনানির সময় আসামির দাখিলীয় বিষয়াদি বিবেচনার কোনো সুযোগ নেই এবং এর ভিত্তিতে আসামিকে অব্যাহতি প্রদান করা যায় না। খুবই গুরুত্বপূর্ণ কথা, যে আসামি যে কাগজপত্র দিবে, আসামি যদি বলে ঘটনার সময় আমি সেখানে ছিলাম না, মানে অন্যত্র থাকার অজুহাত, যেটাকে ক্লিয়ার অফ এলাবাই বলা হয়, সেটা যদি দাবি করে, এবং আসামি যদি একটা স্টুডেন্ট হয়, সে যদি বলে আমি বিদ্যালয়ে ছিলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যয় নিয়ে আসতে পারে, হাজিরা খাতায় সে প্রেজেন্ট ছিল সেটার ফটোকপি নিয়ে আসতে পারে, যেটা প্রধান শিক্ষক কি করবে, সত্যায়িত করে দিবে। সে যদি চাকরিজীবী হয়, চাকরি করতে গেলে সেখানে অবশ্যই হাজিরা খাতা থাকে, সে হাজিরা খাতা দিতে পারে, তার মানে সে উন্নত ছিল, তার প্রমাণপত্র দিতে পারে। কিন্তু সেটা দিলেও ডিসচার্জের ক্ষেত্রে সেটা কোনো কাজে আসবে না, কিন্তু সাফাই সাক্ষী হিসাবে সেটা আবার গ্রহণ করা হবে, অথবা বেল হিয়ারিং এর সময় সেটা বিবেচনায় নেওয়া হবে। কিন্তু ডিসচার্জ মানে এই মামলা তো শেষই হয়ে যাবে, তো ওই সময় সেটা নেওয়া হবে না। কি কারণে? কারণ ডিসচার্জের সময় যে ডকুমেন্টটা দেওয়া হচ্ছে, এই ডকুমেন্টের বিষয়ে কোনো জেরা করার সুযোগ থাকে না, এই কারণে আসামিকে এই সুযোগ দেওয়া হয় না। খালাস ও অব্যাহতি সংক্রান্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার কি কি? তো খালাস ও অব্যাহতি এর বিরুদ্ধে প্রতিকার কি কি? তাহলে খালাস ও অব্যাহতির মধ্যে পার্থক্য কি, এইটা বিগত সালে এসে গেছে, এই কারণে প্রশ্নটা রাখিনি এবার। আচ্ছা, খালাস ও অব্যাহতির মধ্যে পার্থক্য হচ্ছে একই বিষয়। অব্যাহতি হচ্ছে যদি মামলায় চার্জ গঠনের আগে আসামিকে ছেড়ে দেওয়া হয়, মানে মামলা আর চলবে না, চার্জের আগে হলে সেটাকে অব্যাহতি বলা হবে। আর যদি চার্জের পরে হয় তাহলে সেটা খালাস হয়ে যাবে, একই কথা। খালাস সংক্রান্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার, এটা আছে 417 ধারার বিধান মতে খালাসের ক্ষেত্রে আপিল দায়ের করার বিধানসমূহ নিম্নরূপ। আসামি খালাস পেয়েছে, এবার বাদী পক্ষ বা প্রসিকিউশন পক্ষ কি করতে পারবে? 417 ধারায় আপিল দায়ের করতে পারবে। সরকার পাবলিক প্রসিকিউটরকে নির্দেশ দিলে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ ও যুগ্ম দায়রা জজ সহ, তার মানে 3টা দায়রা জজের কথাই বলা হচ্ছে, এর মূল মামলা বা আপিলে খালাস আদেশ হলে মহামান্য হাইকোর্ট বিভাগে খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। তার মানে দায়রা জজ যদি মূল মামলায় খালাস দেয়, অথবা দায়রা জজের কাছে আপিল মামলায় যদি খালাস হয়, তাহলে হাইকোর্টে আবার আপিল করা যাবে। তার মানে এখানে ফৌজদারিতে সেকেন্ড আপিলের বিধান আছে। যে কোনো ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে দায়রা জজ বা মহানগর দায়রা জজের নিকট।
ম্যাজিস্ট্রেট যদি খালাস দেয় তাহলে ম্যাজিস্ট্রেটের উপরে বড় কোর্ট কি আছে, দায়রা জজ, দায়রা জজের কাছে যেতে হবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলে দায়রা জজের কাছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হলে মহানগর দায়রার কাছে আপিল। ফৌজদারি মামলা যেহেতু মহানগর দায়রা জজের ফৌজদারি আপিল এন্টারটেন বা আপিল শুনানি করার বা আপিলে বিচার করার কি আছে, এখতিয়ার আছে। যদিও মহানগর দায়রা জজের কি নাই, সিভিল এখতিয়ার নাই, কিন্তু আপিল এখতিয়ার আছে, রিভিশন এখতিয়ার আছে। ফৌজদারি আপিল, ফৌজদারি রিভিশন, সিভিল কোনো এখতিয়ার নাই। 418 ধারায় যাই থাকুক না কেন, নালিশ মামলায়, নালিশি মামলা মানে সিআর মামলা, এখানে নালিশের পাশে সিআর লিখে রাখতে পারেন। নালিশি মানে সিআর। তো সিআর মামলায় আইনের ভুল ব্যাখ্যার কারণে ন্যায় বিচার ব্যর্থ হলে, অর্থাৎ আসামি খালাস পেলে, বাদী হাইকোর্টে আপিল করতে পারবে। তো সিআর মামলায় কিন্তু ডিরেক্ট হাইকোর্টে যাওয়ার সুযোগ আছে। দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ ও যুগ্ম দায়রা জজ সহ এর মূল মামলা বা আপিলে খালাস আদেশ হলে মহামান্য হাইকোর্ট বিভাগে খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। তো আমরা 17তে কি দেখলাম? 17তে আসলে জিআর মামলার ক্ষেত্রে বলা হচ্ছে, যেটা পাবলিক প্রসিকিউটরের কাজ। আর দুইয়ে 418তে যেটা বলা হচ্ছে সেটা সিআর মামলার ক্ষেত্রে। পদ্ধতি কি সেটা, যে কোনো ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। যে কোনো ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। তার মানে খালাস আদেশের বিরুদ্ধে প্রতিকার কি সেটা আমরা পড়ছি। তাহলে এক কথায় সেটা আপিল। ফরিয়াদি কর্তৃক আপিল করার ক্ষেত্রে, বাদী বা ফরিয়াদি কর্তৃক মানে সিআর মামলায় আপিলের ক্ষেত্রে তামাদির মেয়াদ 60 দিন। আমরা জানি তামাদি আইনে আপিল সংক্রান্ত তামাদির মেয়াদ দেওয়া আছে, কিন্তু এই ফৌজদারি কার্যবিধির মধ্যেও কিন্তু তামাদি উল্লেখ করে দেওয়া আছে। আপিল গৃহীত না হলে বা সরকার দ্বারা নির্দেশিত না হলে আপিল চলবে না। কোনো মামলায় যদি আপিল নিতে না চায়, মানে এখানে নেওয়ার কোনো সুযোগ নাই, বা এখানে সরকার যদি নির্দেশ দেয় যে এটা আপিল নেওয়া যাবে না, তাহলে আপিল চলবে না। এটা এখানে একটা সরকারের ক্ষমতা দেওয়া আছে। অব্যাহতি সংক্রান্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার। তাহলে এর আগে খালাস পেলে এবার ডিসচার্জ, ডিসচার্জের বিরুদ্ধে কি করা যাবে? খালাস আদেশটা হচ্ছে বড় আদেশ, খালাস আদেশটা হচ্ছে বড় আদেশ, বা একটা রায়ের মাধ্যমে আসছে, আদেশ প্লাস রায়। আর অব্যাহতিটা কিন্তু আদেশ, কিন্তু এটার সাথে আর রায় যুক্ত হয় না, ওই আদেশটাই কিন্তু মূল বক্তব্য। একটা ডিটেল বড় রায়ের দরকার হয় না, কারণ খালাস আদেশের জন্য কিন্তু বড় একটা, যেহেতু সাক্ষী দিয়েছে, কে কি বলেছে, এগুলো অনেক বিশ্লেষণ থাকে। মানে যে মামলায় ট্রায়াল হয় তখন রায়ের লেখালেখিটাও অনেক বড় হয়ে যায়। আর অব্যাহতি হলে অল্প কথায় শেষ হয়ে যায়, যেই কারণে অব্যাহতি দেওয়া হলো। তার মানে এখানে যেহেতু জবানবন্দি জেরা কিছুই নাই, তার মানে রায়টা ছোট হয়ে গেল। তো অব্যাহতির বিরুদ্ধে শুধুমাত্র রিভিশন দায়ের করা যাবে। তাহলে আবারও বলছিলাম, খালাস আদেশ বড় জিনিস, এটার বিরুদ্ধে আপিল বড় একটা স্টেপ। আর অব্যাহতি ছোট একটা বিষয়, এটার বিরুদ্ধে রিভিশন অপেক্ষাকৃত আপিলের থেকে ছোট একটা স্টেপ। তাহলে রিভিশন হচ্ছে ছোট স্টেপ, আপিল হচ্ছে কিন্তু বড় স্টেপ। রিভিশন একটা দরখাস্ত দিয়েই কিন্তু করা যায়, আর আপিল কিন্তু দরখাস্ত দিয়ে না, আপিলের মেমো আকারে করতে হয়। তাহলে থিওরিটিক্যাল 3টা প্রশ্ন শেষ। এবার আমরা পড়বো হচ্ছে প্রবলেমেটিক কোশ্চেন। ক হত্যার অভিযোগে একটি মামলায় অভিযুক্ত, তার মানে একজন মারা গেছে। ক অভিযোগ গঠনের সময় অব্যাহতি চেয়ে আবেদন করে দাবি করে যে ঘটনার সময় সে অন্যত্র ছিল, ও এর সমর্থনে কাগজাদি দাখিল করে। তার মানে মনে করেন ঘটনা ঘটেছে 29 সেপ্টেম্বর 2024 সন্ধ্যা 6টায়। সে বলছে এই সময় আমি কোথায় ছিলাম, এই জেলাতেই ছিলাম না, আমি জেলার বাইরে ছিলাম। এবং জেলার যে বাইরে ছিল সেই কাগজপত্র সে দিচ্ছে, বা সে আমি আমি দেশেই ছিলাম না সেই তারিখে। আমার পাসপোর্ট দেখেন, পাসপোর্ট ভিসা দেখেন, পাসপোর্টে অবশ্যই কি ইমিগ্রেশনের সিল থাকবে, সেটাও যদি দেখাই, তাহলে কি সুযোগ আছে সেটা নেওয়ার? আমরা একটা আইন দেখলাম না, যে আসামি অব্যাহতির সময় যদি কোনো ডকুমেন্ট দেখায়, অন্যত্র থাকার অভিযোগ বা যা খুশি দেখাক না কেন, সেইটা আদালত বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই, মানে অব্যাহতি দিবে না। পরে খালাস পেতে পারে যদি সেটা প্রমাণিত হয়, কিন্তু অভিযোগ গঠনের সময় অব্যাহতি চাইলে সেখানে কিন্তু ওই জেরা জবানবন্দির সুযোগ থাকে না। এই কারণেই মানে জবানবন্দি জেরা যেহেতু সুযোগ থাকছে না,
তাই এই কাগজটা আমলে নেওয়ারও সুযোগ থাকছে না। আদালত অভিযুক্তের দাখিলকৃত কাগজাদি বিবেচনায় তাকে অব্যাহতি দেন। আদালত কি করেছে, দেখছে যে এ বিদেশে ছিল, ভিসা বা পাসপোর্ট দেখছে, দেখার পরে অব্যাহতি দিয়ে দিয়েছে। দেখাই যাচ্ছে সে দেশেই তো ছিল না, তাহলে কি করে মার্ডার করবে? এটা কি আইন সিদ্ধ? আমরা একটু আগে পড়লাম যে আসলে এরকম করা যায় না। ব্যাখ্যা করুন। তাহলে এখানে বিচারক কি করেছেন? ভুল করেছেন, আইন বহির্ভূত কাজ করেছেন। প্রদত্ত প্রশ্নের তথ্যসমূহ এই যে, তাহলে তথ্যগুলো দিয়ে দিবেন, মানে ঘটনাগুলো দিয়ে দিবেন। আর আলোচ্য প্রশ্নের জিজ্ঞাসিত বিষয় এখানে আছে, সেটা দিয়ে দিবেন। তারপরে আইনে কি বলছে সেটা এখানে আছে। 241 ধারায় আমরা একটু আগে যেটা পড়লাম যে 241 ধারার বিধান, এখানে বিধান হবে, বিধান মোতাবেক ম্যাজিস্ট্রেট আদালত, এবং 265 সি ধারার বিধান মোতাবেক দায়রা জজ আদালত। তার মানে ম্যাজিস্ট্রেট আদালতের জন্য 241 দায়রা জজ আদালতের জন্য 265 সি, এই দুইটা বা 265 গ, দুইটা পৃথক পৃথক ধারায় ক্ষমতা প্রয়োগ করে থাকেন বিচারক। আদালত আসামিকে অব্যাহতি প্রদানের ক্ষেত্রে শুধুমাত্র মামলার নথিতে প্রাপ্ত বিষয়াদি বিবেচনায় নেবেন। তো মামলার নথিতে আগে থেকে যেটা আছে সেটাই, আসামি নতুন কোনো কিছু যদি মামলা নথিতে প্রবেশ করানোর চেষ্টা করে, তো সেটা বিবেচনায় নেওয়া হবে না। যেমন পুলিশ প্রতিবেদন, আমি এই যে এর আগে 9টা যে লিস্টে, মানে 9টা পয়েন্ট দিলাম, সেগুলো এখানে বলা আছে, ইত্যাদি শেষ হলো। তারপরে এই ধারা দুইটা কিংবা অন্য কোনো ধারায় কোথাও চার্জ গঠন বিষয়ে শুনানির সময় আসামির দাখিলীয় দলিলাদি বিবেচনা করা যাবে মর্মে আদালতকে নির্দেশ দেওয়া হয় না। মানে আইনে কোথাও বলা নাই যে আসামির কাগজপত্র বিবেচনায় নেওয়া যাবে, মানে এটা বলাও নাই, আবার নিষেধও করা নাই। আইনে আসামির কাগজপত্র যে নেওয়া যাবে না এটা বলাও নাই, আবার নিষেধও করা নাই, কিন্তু বলা আছে যে এই এই জিনিসগুলো নেওয়া যাবে। মানে নথিতে যেগুলো আছে সেগুলো নেওয়া যাবে। তো নথিতে কি থাকে? বাদী পক্ষের জিনিসপত্র থাকে, বাদী পক্ষের দেওয়া কাগজপত্র থাকে, সেগুলোই থাকে। প্রসিকিউশন পক্ষের দেওয়া কাগজপত্র থাকে, পুলিশের প্রতিবেদন থাকে, যেটা পুরোটাই কিন্তু প্রসিকিউশন পক্ষের অংশ বা বাদী পক্ষের অংশ। এখানে আসামি পক্ষের কিছুই থাকে না, কারণ মামলাই তো বাদী পক্ষের। মামলাই যেহেতু বাদী পক্ষের, এখানে যে আমি নোটটা তৈরি করেছি, এই নোটে আমার স্টুডেন্টের কোনো বক্তব্য নাই, এটা আমি টিচার হিসেবে আমার বক্তব্য। আমি এটা রেডি করেছি, আপনাদের কারো বক্তব্য এখানে নাই। তার মানে এটা যদি আমি নিজেকে বাদী মনে করি এবং আপনারা যদি আসামি হন, তাহলে আপনাদের কোনো বক্তব্য আমার নোটে নাই। তার মানে নথিতে, এই নোটে আপনাদের যেহেতু কোনো বক্তব্য নাই, এই পুরোটা আমি দাবি করতে পারি নথির মতন আদালতের। তো এইটাতে শুধু আমার বক্তব্য আছে। আর এটা আবার মাইন্ড করবেন না, বোঝানোর জন্য আমি বলছি। আর তাই আমি বলছি, বাদী পক্ষে যা কিছু সবকিছু নথিতে থাকে, আসামি পক্ষের কোনো কিছু থাকে না। তো আসামি পক্ষ যদি কোনো কিছু দিয়ে থাকে, সেটা অব্যাহতির সময় শুনবে না আদালত। শুধুমাত্র সাফাই সাক্ষীর সময় সেটা গুরুত্বের সাথে নেওয়া হয়, খালাস দিবে কি দিবে না সেটা শোনার জন্য, অথবা জামিন শুনানির সময় সেটা বিবেচনায় নেওয়া হয়। এছাড়াও রাষ্ট্র বনাম ইসলাম, নজরুল ইসলাম, যেটা একটু আগে বললাম, এই মামলাতে বলা হচ্ছে ডিরেক্ট যে আসামি কোনো কিছু দিলে সেটা বিবেচনায় নেওয়া হবে না। তাহলে আমরা কি বিবেচনায় নেওয়া হবে সেটা ধারাতে বলা আছে, এবং কি বিবেচনায় নেওয়া হবে না সেটা কেস লতে বলা আছে, দুইটা বলে দিলাম। তাহলে প্রাসঙ্গিক আইন শেষ হয়ে গেল। এবার আমরা সিদ্ধান্তে আসব। সিদ্ধান্তে বলবো উপরোক্ত আইনের বিধান ও মামলার সিদ্ধান্ত মোতাবেক বলা যায়, এই যে মামলার সিদ্ধান্ত, তার মানে এই কেস লকে বলছি, নজরুল ইসলাম মামলা যেটা, হত্যার অভিযোগে অভিযুক্ত আসামি ক। এখানে আমি এই যে ক এর কথা বলতে হবে, কর্তৃক অভিযোগ গঠনের সময় অব্যাহতি চেয়ে এর সমর্থনে কাগজাদি দাখিল পূর্বক ঘটনার সময় সে অন্যত্র ছিল মর্মে দাবি করলো। এই যে সে বলতে এই ককে বোঝাচ্ছি, কারণ প্রশ্নে আমার ক ব্যবহার করা হয়েছে, তাই আমার উত্তরেও কিন্তু ক এর কথা আসতে হবে। আমি প্রশ্ন করছি প্রবলেমেটিক প্রশ্ন, আমি উত্তর আমি চাচ্ছি এ বি সি বা ক খ বা মানুষের নাম ব্যবহার করছি। আপনি উত্তরে যদি ক খ বা মানুষের নাম ব্যবহার না করেন, এমনি বলেন যে আসামি, আসামির কোনো বক্তব্য বিবেচনায় নিবে না, তার মানে এটা থিওরিটিক্যাল প্রশ্ন হয়ে গেল। এটা প্রবলেমেটিক প্রশ্ন হলে যে ব্যক্তির নাম ব্যবহার করা হবে সেই ব্যক্তির নাম মানে ক, এটা আপনার উত্তরে আসতে হবে, প্রতিফলিত হতে হবে। আইনে কি আছে সেটা তো আছেই, কিন্তু এই প্রবলেমেটিক প্রশ্নের ক্ষেত্রে এই পার্টিকুলার এই এই ব্যক্তির জন্য কি হবে, এবং এই ব্যক্তির মামলায় যে
সিদ্ধান্ত এসেছে, বিচারক দিয়েছেন, সে বিচারকের সিদ্ধান্তের কি হবে সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে। আপনি শুধু আইন বলে দিলে হবে না, এই যে লাস্টের সিদ্ধান্ত যেটা আমি ব্লু হাইলাইট করছি, সেই অংশ আপনাকে অবশ্যই লিখতে হবে। ব্লু হাইলাইটের অংশ যদি না লিখেন নম্বর 0 করে দেব। তো অন্যত্র ছিল দাবি করলেও তা বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ একটু আগে আমি আইনে সেটা বলেছি, আইনে যেটা আছে সেটাই আমি এই মামলার ক্ষেত্রে অ্যাপ্লাই করছি। তাহলে আগে যা কিছু ছিল সেগুলো আইন, আর এখন কি করছি সেটা অ্যাপ্লাই করছি। সুতরাং উক্ত মামলায় আসামিকে অভিযোগের দায় হতে অব্যাহতি প্রদানের আদালতের এমন সিদ্ধান্ত মোটেও আইন সিদ্ধ হয়নি, মানে এটা অবৈধ হয়েছে। আইন সিদ্ধ শব্দের অর্থ কি? বৈধ। আইন সিদ্ধ মানে বৈধ। আর আমি বলতে পারি মোটেও আইন সিদ্ধ হয়নি বা অবৈধ হয়েছে, এটা বলা যাবে। আদালতের এমন সিদ্ধান্ত দ্বারা সংক্ষুব্ধ পক্ষ এর বিরুদ্ধে সংশ্লিষ্ট উচ্চ আদালতে রিভিশন দায়ের করে তা বাতিল করতে পারবেন। যদি কেউ এরকম করে তাহলে প্রসিকিউশন পক্ষ কি করবে? অব্যাহতি দিয়ে দিয়েছে, যেটা দেওয়া যায় না, এটার বিরুদ্ধে রিভিশন করতে পারবে। তাহলে রিভিশন করলে অব্যাহতি বাতিল হয়ে যাবে। যদি অব্যাহতি বাতিল হয়ে যায় তাহলে চার্জ গঠন হবে। চার্জ গঠন হয়ে তার আবার কি হবে? বিচার হবে। আজকে দুইটা টপিক আলোচনা করার কথা, পরের টপিকে চলে যাচ্ছি। পরের টপিক কি বলা হচ্ছে? ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি, দ্বৈত বিপদ বা দোবারা সাজা মতবাদ। আমরা সিপিসিতে কি পড়েছি? 11 ধারায় রেস জুডিকাটা, দা ডক্ট্রিন অফ রেস জুডিকাটা। রেস জুডিকাটা মানে একটা মামলায় একবার বিচার হয়ে গেছে, সে একই মামলায় একই ঘটনা, একই সম্পত্তি, একই পার্টিদের বিরুদ্ধে, একই বাদী বিবাদের বিরুদ্ধে আবার মামলা হচ্ছে, তাহলে পরে মামলাটা নিবেনি না, মানে খারিজ করে দিবেন। মানে একই বিষয় আবার কয়বার? আপনি একবার পরীক্ষা দিলেন, বার কাউন্সিলের রেজাল্ট দিল, তাহলে একই রেজাল্ট আবার কয়বার দিবে? আপনার রেজাল্ট হয়ে গেল মানে হয়ে গেল। আর তো আপনাকে দ্বিতীয়বার রেজাল্ট দিবে না, দ্বিতীয়বার রেজাল্ট দিবে দ্বিতীয়বার পরীক্ষা যদি আবার দেন তাহলে। এইটা হচ্ছে বিষয়। আর আপনি যদি পাশ হয়ে যান, আপনার লাইসেন্স হয়ে যায়, তাহলে তো আপনাকে আর পরীক্ষায় দিতে হচ্ছে না। এটাই বলা হচ্ছে যে যেটা একবার নিষ্পত্তি হয়ে গেছে, যেমন আমি লাইসেন্স পেয়ে গেছি, আমাকে কি আর লাইসেন্সের পরীক্ষা দিতে হবে? হবে না। আমার লাইসেন্স তো আর বাতিল হয়নি, লাইসেন্স আমার চালু আছে। আমি কোনো আহ, যদি আমার লাইসেন্স কোনো কারণে বাতিল হয়ে যায়, হয়তোবা চিরকালে বাতিল করে দিবে, আমাকে আর পরীক্ষা দেওয়ারই সুযোগ দিবে না। তার মানে একবার লাইসেন্স পেলে লাইসেন্সের পরীক্ষা তার লাইফে দেওয়া লাগবে না, এটা ধরে নিতে পারি আমরা। অ্যাডভোকেট যদি না থাকে, মানে লাইসেন্স বাতিল করে দেওয়া হয়, রিমুভ করা হয়, যদি শাস্তি দেওয়া হয়, যদি অসদাচরণ করা হয়, সেক্ষেত্রে করতে পারে। যদি এরকম কারো ক্ষেত্রে হয়, সে তার ভবিষ্যতে পরীক্ষা দিয়ে আবার লাইসেন্স নিতে পারবে না, এই সুযোগই দেওয়া হবে না। এটাই হচ্ছে একবারই সুযোগ, মানে সেকেন্ড চান্স নাই। তো একটা মামলায় একবারই বিচার হবে, দ্বিতীয়বার তাকে বিচার দেওয়া যাবে না। একটা ব্যক্তি একবার মার্ডার করেছে, একবার তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, ওই মামলায় আবার কি তাকে বিচার করা যাবে? না, দরকার আছে? লজিক্যালি তো কমন সেন্সে বলছে এটা দরকার নাই। তো এটাকে বলা হচ্ছে ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি। ডক্ট্রিন বলতে মতবাদ। তাহলে ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি বা দোবারা সাজা মতবাদটি আলোচনা করুন। এইভাবে প্লেন কোশ্চেন আসতে পারে। আগের স্টাইলে, আগের স্টাইল বলতে 18 সাল পর্যন্ত যে ধরনের প্রশ্ন আসতো, একবার সাজাপ্রাপ্ত বা খালাসপ্রাপ্ত ব্যক্তি একই অপরাধে পুনরায় বিচার করা যাবে না, ব্যাখ্যা করুন। এই যে একবার সাজাপ্রাপ্ত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির একই অপরাধে পুনরায় বিচার করা যাবে না, এটার ইংরেজি দিয়ে দিলাম, ইংলিশ সেন্টেন্স দিয়ে দিলাম, দিয়ে বললাম ব্যাখ্যা করুন বা এই বক্তব্যের সত্যতা যাচাই করুন। সত্যতা যাচাই করুন মানে কিন্তু ব্যাখ্যা চাওয়া, সেটা বাংলা সেন্টেন্স দিয়ে আর ইংরেজি সেন্টেন্স দিই, উত্তর কিন্তু একই হবে। তবে ইংলিশ সেন্টেন্স দিলে আপনাকে ইংলিশ সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ বলে এর বাংলাটা বলতে হবে, এবং ফিনিশিং এর সময়ও আপনাকে বলতে হবে যে অতএব এটা বলা যায় এবং এটার সত্যতা এভাবে পরীক্ষিত হলো বা প্রমাণিত হলো। আরো প্রশ্ন আসতে পারে এইভাবে, অথবা চূড়ান্ত বিচারের পর বেকসুর খালাসপ্রাপ্ত আসামিকে কি পুনরায় একই অপরাধের অভিযোগে বিচার করা যায়? আলোচনা করুন। দেখেন, বক্তব্য কিন্তু একই। এখানে বলা হচ্ছে দোবারা সাজা মতবাদকে আলোচনা করুন, বা ইংলিশের ডক্ট্রিন অফ জিওপার্ড ডাবল জিওপার্ডির কথা বলতে পারে। পুনরায় বিচার বা আবার বিচার বা একবার বিচার হলে দ্বিতীয়বার বিচার, ভাষা যাই হোক না কেন আপনাকে বুঝে নিতে হবে যেটা ডাবল জিওপার্ডির কথা বলা হচ্ছে। যেমন গত শুক্রবারের যে প্রশ্নটা ছিল, আমার নোট থেকে সবকিছু কমন ছিল, কিন্তু ভাষা পরিবর্তন করে দিয়েছিলাম। যেমন ছিল একটা কি, অধস্তন আদালত বা নিম্ন আদালত,
লোয়ার কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট একই কথা, অনেকে বুঝতে পারেননি। তো হাইকোর্ট, আপিল বিভাগ মানে সুপ্রিম কোর্ট বাদে, বাংলাদেশে সুপ্রিম কোর্ট মানে হাইকোর্ট আর আপিল বিভাগ বাদে জেলা পর্যায়ে যতগুলো আদালত আছে, দায়রা জজ এবং ম্যাজিস্ট্রেট আদালত, সবগুলোই কি সাবঅর্ডিনেট কোর্ট। এভাবে যদি আমরা বলি, এখন এই মুহূর্তে যেটা বললাম এটাই হচ্ছে এই অধস্তন আদালতের সংজ্ঞা হয়ে গেল। আপনি নিজের ভাষায় বলেন, এই ধরনের প্রশ্ন দিয়েছি আমি, আপনারা নিজের ভাষায় লিখতে পারছেন কিনা এটা যাচাই করার জন্য, এবং লিখতে না পারলে চেষ্টা করতে হবে। খুনের চার্জে, সরি, এটা প্রবলেমেটিক প্রশ্ন, আমরা পরে করব, আগে থিওরিটা পড়ে নিই। তাহলে ডাবল জিওপার্ডি নীতিটা কি সেটা আগে ছোট করে সংজ্ঞা দিয়ে দিই। দোবরা সাজা বলতে, দোবরা সাজার বিরুদ্ধে যে মতবাদটি শতাব্দী পুরানো, কমন ল থেকে উদ্ভূত, তাকেই বোঝায়। তার মানে দোবারা সাজা বলতে কি বোঝাচ্ছে, দোবারা সাজার বিরুদ্ধে যে মতবাদ সেটা, মানে দোবারা সাজা দেওয়া যাবে না এটার বিরুদ্ধে, দোবারা সাজার পক্ষে না, কিন্তু দোবারা সাজা দেওয়া যাবে না তার মানে এটার বিরুদ্ধে। মতবাদটি ফৌজদারি বিচার ব্যবস্থার অখণ্ডতা ও মানবাধিকার রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। মানবাধিকার এখানে কেন আসলো? একটা ব্যক্তিকে একটা অপরাধ করেছে, 1 বছরের সাজা দেওয়া হলো, 1 বছর সাজা খেটে সে বের হয়ে আসলো, ওই অপরাধে তার নামে আবার মামলা দিয়ে আবার কি সাজা দেওয়া যাবে? সেটা তো করা যাবে না, সেটা তো ঠিক হবে না, সেটা বলা হচ্ছে। 403 ধারার মূল বক্তব্য হলো, এখানে 403 ধারায় আছে, এই ফৌজদারি কার্যবিধির 403 ধারায় কি আছে, ডাবল জিও পার্টি সম্পর্কে বলা আছে। একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না। অত্র ধারায় মূলত 3টি নীতি বা মতবাদ প্রতিফলিত হয়েছে, যথা: দুবারও সাজা অর্থাৎ ডাবল জিওপার্ডি, এটা করা যাবে না। আর 2 নম্বর হচ্ছে পূর্বে খালাসপ্রাপ্ত অর্থাৎ অ্যাকুয়ার ফয়েলস অ্যাকুইট, ইংরেজি হচ্ছে অ্যাকুয়ার ফয়েস অ্যাকুইট, অথবা পূর্বে দণ্ডপ্রাপ্ত মানে অ্যাকুয়ার ফয়েস কনভিক্ট। তাহলে খালাসপ্রাপ্ত হলে অ্যাকুইটেড হয়ে গেছে, আর দণ্ডপ্রাপ্ত হলে কনভিক্টেড হয়েছে। কনভিকশন মানে দণ্ড দেওয়া, মানে আসামির যদি সাজা হয় তাহলে এটা বলে কনভিক্টেড পার্সন হয়ে গেল। আর যখন আসামি শুধু হচ্ছে, মামলা চলছে, তখন তাকে বলা হবে শুধুমাত্র অ্যাকিউজড বা অভিযুক্ত ব্যক্তি বা আসামি। সাজাপ্রাপ্ত হওয়ার পরে তাকে কনভিক্টেড পার্সন বলতে হবে, আর খালাস পেলে অ্যাকুইটেড পার্সন বলতে হবে। তো খালাসপ্রাপ্ত হোক অথবা সাজাপ্রাপ্ত হোক বা দণ্ডপ্রাপ্ত হোক না কেন, সেটা যদি হয় তাহলে পুনরায় আবার সাজা দেওয়া যাবে না। এবং একই বিষয়ে কাউকে দুইবার বিচারের সম্মুখীন করা যায় না, যেটা নিমো ডেবেট বিস ভেক্সালারি। এই যে, এটা একটা ল্যাটিন ম্যাক্সিম, মনে করেন যে এই ল্যাটিন ম্যাক্সিমটা তুলে দিলাম, নেমো ডেভিড ভিজ ভেক্সালারি, এর অর্থ কি? এমসিকিউ প্রশ্ন হতে পারে এইভাবে। অথবা এটা তুলে দিয়ে বলতে পারেন, এই ল্যাটিন ম্যাক্সিমটির সত্যতা বা যথার্থতা ব্যাখ্যা করুন, বা এই ল্যাটিন মানে নেমো ডেভিড ভিজ ভেক্সালারি, এই ল্যাটিন ম্যাক্সিমটি ফৌজদারি কার্যবিধির ফৌজদারি কার্যবিধিতে প্রতিফলিত বা অনুসরণীয় কোন মতবাদকে অনুসরণ করে, বা এটা থেকে কোন মতবাদের উৎপত্তি হয়েছে। এইভাবে কিন্তু রিলেটেড প্রশ্ন আসতে পারে, তাই আপনার এই ইংরেজিগুলো প্লাস বাংলাগুলো মনে রাখতে হবে। উপরোক্ত 3টি নীতির মধ্যে মূলত দোবারা সাজা এর বিরুদ্ধে মতবাদটি ব্যাপকভাবে পরিচিত। দোবারা সাজা বা আহ, দোবার দোবারা সাজার বিরুদ্ধে মতবাদটি অন্য 2টি মতবাদের উপরই প্রতিষ্ঠা লাভ করেছে। এখানে দোবারা বানানটা একটু ঠিক করে নেবেন, রয় আকার দিয়ে দিবেন। নিম্নে ফৌজদারি কার্যবিধি 1898 এর 403 ধারার আলোকে দোবারা সাজা বা ডাবল জিওপার্ডি এর বিরুদ্ধে প্রতিষ্ঠিত ও প্রচলিত মতবাদটি আলোচনা করা হলো। 5টা পয়েন্ট আছে। একই অপরাধে পুনরায় বিচার করা যাবে না, সহজ কথা। এক্ষেত্রে দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে পৃথক অভিযোগ গঠন করা যেত। যে ক্ষেত্রে দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে পৃথক অভিযোগ গঠন করা যেত, মানে একটা অভিযোগ গঠন করা হয়েছে কিন্তু আসলে সে ভিন্ন অপরাধ করেছে, সেক্ষেত্রে পরবর্তীতে পৃথক অভিযোগে বিচার করা যাবে। দেখেন এখানে কিন্তু ডোবারা সাজা নীতির এখানে লিমিটেশন বের হয়ে আসলো। মনে করেন যে একটা ব্যক্তি
তার বিরুদ্ধে কি করা হয়েছে, চুরির অভিযোগ আসছে, কিন্তু পরে জানা গেল সেটা চুরি না, সেটা হচ্ছে বলপূর্বক আদায়, অথবা সেটা চুরি না, সেটা বিশ্বাসভঙ্গ। সেক্ষেত্রে ওই আগের মামলায় তাকে খালাস দেওয়া হোক বা সাজা দেওয়া হোক, তাকে কিন্তু আবার নতুন করে মামলা দিয়ে এই নতুন ধারায় তার সাজা করা যাবে একই ঘটনার। অথবা কি করা যাবে, ওই মামলাতে রিভিশন বা আপিলে গিয়ে আপিল আদালতকে বলা যাবে যে এই মামলায় যেন অভিযোগটা সংশোধন করে, মানে চার্জটা সংশোধন করে নতুন চার্জ গঠন করা হয় এবং বিচার করা হয়। তার মানে এখানে কিছুটা ডাবল জিওপার্ডির বিপরীতে চলে গেল। একবার বলছে পুনরায় বিচার করা যাবে না, আবার কিন্তু করছে। মনে করেন একটা মোবাইল চুরি করেছে, সেইটার বিচার আবার হচ্ছে কি না, মোবাইলটা চুরি করেনি, বিশ্বাস ভঙ্গ করেছে। গত ক্লাসে যেটা উদাহরণ দিয়েছিলাম, একটু কল্পনা করেন। অপরাধের ফলস্বরূপ পরবর্তীতে পৃথক অভিযোগের সৃষ্টি হলে শেষোক্ত অপরাধের বিচার করা যাবে। মনে করেন একটা ব্যক্তি আরেকটা ব্যক্তির মাথায় আঘাত করলো, মাথায় আঘাত করার ফলে সে গুরুতর আঘাতপ্রাপ্ত হলো, তার মানে 326 307 ভাইটাল দুইটা ধারা আসবে, অ্যাটেম্প টু মার্ডার অ্যান্ড গ্রিভিয়াস হার্ট। বিচার হলো, বিচারে আসামির মনে করেন 10 বছরের জেল হলো। এরপরে এই যে ভিকটিম, সে 6 মাস চিকিৎসাধীন ছিল, কারণ গুরুতর আঘাত পেয়েছে মাথায়। এবং এক সময় এই 6 মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় আসামি কি হলো, মারা গেল। এদিক মামলাতে আবার সাজাও হয়ে গেছে, বা 1 বছর 2 বছর চিকিৎসার পরও মারা যেতে পারে। যদি মেডিকেল রিপোর্টে বলা হয় যে ওই যে আঘাত পেয়েছিল 1 বছর বা 1.5 বছর বা 2 বছর আগে, সেই আঘাতের ফলশ্রুতিতেই, এই আঘাতের কারণেই আজকে এই রোগীর মৃত্যু হলো, তাহলে এই যে আসামি যে আঘাতটা দিয়েছিল 326 307, যা অলরেডি 10 বছরের জেল হয়ে গেছে, এই মামলায় আবার চার্জ গঠন করে কি করা যাবে, আপিল বা রিভিশনের মাধ্যমে কিন্তু আসতে হবে। চার্জ গঠন করে 302, মানে যেহেতু এখন এটা মার্ডার কেস হয়ে গেছে, আঘাতের ফলে মার্ডার হয়ে গেছে, কিন্তু ইনস্ট্যান্ট মার্ডার না হলেও পরে গিয়ে মার্ডার হয়েছে। তার মানে এই ঘটনার পরবর্তীতে আউটপুট ভিন্ন হয়েছে, তাই। হ্যাঁ, শিবলি ভাই বলেন। জি স্যার, এখানে যে বললেন আপিল বা রিভিশনের মাধ্যমে আসতে হবে, জিনিসটা কি একটু বুঝিয়ে বলবেন? মনে করেন যে সাজা দেওয়া হয়ে গেছে, তো মূল আদালত কি করেছে, রায় ঘোষণা করেছে না। কি? মূল আদালত যদি রায় ঘোষণা করে ফেলে, তার মামলা নিষ্পত্তি হয়ে গেল না। আচ্ছা, বুঝতে পেরেছি। ধন্যবাদ। মামলা যদি নিষ্পত্তি হয়ে যায়, তাহলে একটা কথা আছে না যে হাকিম লড়ে তবু হুকুম লড়ে না হাকিমের। তা হাকিম যদি একবার হুকুম দিয়ে দেয় বিচারক, সেটা কি তিনি পরিবর্তন করতে পারবেন? পরিবর্তন করতে পারবেন না। এই কারণে আপিল অথবা রিভিশনের মাধ্যমে তাকে আসতে হবে, অথবা নতুন মামলাও করা যাবে। আলাদা নতুন মামলা করা যাবে। আগেরটা কি ছিল, 307 326, কিন্তু পরে মার্ডার কেস বা 302 নতুন মামলাও করা যাবে। নতুন মামলা করতেও কিন্তু বাধা নাই, যদি দেখে যে আউটপুটে আউটপুট ভিন্ন আসলো, মানে আগে ছিল আহত, এখন হয়ে গেল নিহত। আগে ছিল গুরুতর আঘাত, এখন হয়ে গেল মার্ডার বা খুন। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে ডাবল জিওপার্ডি নীতি তখন আর কি হবে না, বাধা সৃষ্টি করবে না নতুন মামলায়। কারণ ভিকটিমকে তো আমাকে কি দিতে হবে, রেমেডি দিতে হবে। আসামির এখন কি হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। 10 বছর থেকে এই সাজাটা কি হবে, এক্সালারেট হবে, বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। পূর্ববর্তী অপরাধের বিচারকারী আদালত ক্ষমতা সম্পন্ন না হলে উক্ত কার্যধারা হতে সৃষ্ট ভিন্ন অপরাধের বিচার করা যাবে। পূর্ববর্তী অপরাধের বিচারকারী আদালত ক্ষমতা সম্পন্ন না হলে উক্ত কার্যধারা হতে সৃষ্ট ভিন্ন অপরাধের বিচার করা যাবে। তার মানে ম্যাজিস্ট্রেট কোর্টে মনে করেন বিচার হয়েছে, কিন্তু যদি মার্ডার কেস হয়, ম্যাজিস্ট্রেট তো আর মার্ডার কেসের বিচার করতে পারবে না, দায়রা জজে যাবে। তাই বলছে বিচার করা যাবে। তার মানে 3 আর 4 মোটামুটি একই ধরনেরই বিষয়। অত্র ধারার কোন বিধান, জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 বা 97 এর 26 ধারা বা অত্র কার্যবিধির 188 বা 88 ধারার বিধানকে প্রভাবিত করবে না। জেনারেল ক্লজেস অ্যাক্ট এমন একটা আইন যেখানে মানে
সকল টার্মের ব্যাখ্যা করা আছে। খুবই চমৎকার একটা আইন। অ্যাডভোকেট কাকে বলে সেখানে পাবেন। তারপরে আরো যে সংজ্ঞাগুলো সেখানে পাবেন। তার মানে জেনারেল ক্লজেস অ্যাক্ট বলতে যে আইনে সকল আইনের দুর্বোধ্য জিনিসগুলো ব্যাখ্যা করা আছে। যেমন আমরা যখন হাই স্কুল, কলেজে, ইভেন প্রাইমারিতেও কবিতা কবিতা থাকে। কবিতা কি থাকে? মূল ভাব থাকে। দেখবেন কবিতা থাকে, কবিতার মূল ভাব থাকে, মানে কবিতার ভাষা বোঝা যায় না, কাব্যিক ভাষায় লেখা থাকে, বলা থাকে আরেক এক, আর এটার অর্থ অন্যরকম হয়। কেন? শব্দ এক, অর্থ আরেক। কারণ এখানে মেটাফর ইউজ করা থাকতে পারে। মেটাফর কি? রূপক। বলা হচ্ছে মেয়েটা চাঁদের মতো সুন্দর, তার মানে এখানে হচ্ছে অনেক সুন্দর, কিন্তু চাঁদ কি আসলে সুন্দর? চাঁদ কি আসলে চাঁদের সাথে তুলনা করা হচ্ছে, মানে এটা কবিতায় ভাষা ব্যবহার করা হচ্ছে। এটা একটা মেটাফর। তো মূল ভাব যখন বলা হবে সে আসলে অনেক সুন্দর, এটা বোঝানো হবে। তো বাস্তবে কি চাঁদ সুন্দর? চাঁদে তো গেছে, চাঁদের অক্সিজেন নাই, কিচ্ছু নাই, চাঁদে কোনো গাছপালা কিচ্ছু নাই। তো সুন্দর বলতে পৃথিবী সুন্দর, পৃথিবীর মতো সুন্দর এখন পর্যন্ত কোনো কিছু সৌরজগতে আবিষ্কার হয়নি। সৌরজগতের বাইরে অনেক কিছু আবিষ্কার হয়েছে, কিন্তু গাছপালা, মানুষ আছে, এলিয়েন আছে, এরকম কোনো কিছু কিন্তু এখনো আবিষ্কার হয়নি। আমাদের পৃথিবী কিন্তু এখন পর্যন্ত জীবের এবং জীব বলতে এখানে উদ্ভিদ, প্রাণী উভয় বলা হচ্ছে। তো পৃথিবী একমাত্র হ্যাবিটেবল জোনে আছে সৌরজগতের, এবং সেই কারণে এটা সবচেয়ে সুন্দর আমরা বলবো। পৃথিবী সবচেয়ে সুন্দর। তো এবার ব্যাখ্যাতে যাই। ব্যাখ্যা বলছে অভিযোগ খারিজ, পত্র কার্যবিধি 249 ধারার কার্যক্রম বন্ধ বা আসামিকে অব্যাহতি পত্র ধারার উদ্দেশ্যে খালাস মর্মে গণ্য করা যাবে না। এখন অভিযোগ খারিজ করে দিয়েছে, মানে যদি মামলা খারিজ হয়ে যায়, মামলা খারিজ হয়ে গেলে কিন্তু আসামি কি হয়ে যায়? খালাস পেয়ে যায়। কিন্তু এই খালাস মূল খালাস বলা যাবে না। আবার মামলার যদি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, 249 ধারায় মামলা কার্যক্রম যদি বন্ধ হয়ে যায়, মানে কার্যক্রম স্টপ হয়, এটাকে স্টপ বলে, তাহলে আসামিকে কি করা হয়? মুক্তি দেওয়া হয়। বা আসামিকে যদি অব্যাহতি বা ডিসচার্জ দেওয়া হয়, তাহলে সেগুলো অবশ্যই প্রকৃত খালাস মর্মে ধরে নেওয়া হবে না। আমরা এটা কেন খালাস বলছি? কারণ যদি মামলায় কি অব্যাহতি পায়, তাহলে এইটা মামলা মানে সম্পূর্ণভাবে নিষ্পত্তি বলা যায় না। মামলায় যদি স্টপ হয় এবং আসামি খালাস পায়, এটাকেও মামলা পুরোপুরি শেষ বলা যায় না। একমাত্র সাক্ষ্য নেওয়া হওয়ার পরে, অর্থাৎ জেরা জবানবন্দির পরে, জবানবন্দি জেরার পরে, আর্গুমেন্টের পরে প্রপারলি যখন রায় ঘোষণা করা হবে, মামলাতে কি কি আছে, সাক্ষীরা কি কি বললো, জেরায় কি কি এসেছে, তার ভিত্তিতে রায় দেওয়া হবে। এবং এই রায় যদি খালাস পায়, এটাই প্রকৃত খালাস। এবং এটা অ্যাকচুয়ালি কি হলো? মামলার 16 কলা পূর্ণ হলো, তার মানে পরিপূর্ণভাবে নিষ্পত্তি হলো। এইটা যদি হয়, তাহলে ডাবল জিওর পার্টি রুলটা অ্যাপ্লিকেবল হবে। এখন একটা মামলায় চার্জ গঠনের সময় অব্যাহতি করে দিল একটা আসামিকে, তাহলে কিন্তু সেইটা কি হবে না? ডাবল জিও পার্টিতে বাধা হবে না। একটা আসামি যদি মানে অব্যাহতি পায়, ডিসচার্জ হয়, তার বিরুদ্ধে আবার মামলা করা যাবে। ডাবল জিও পার্টি রুল সেটা কি হবে না? ব্যাঘাত করবে না। কারণ যেহেতু সাক্ষ্য প্রমাণে খালাস পায়নি সে, এই কারণে। উদাহরণ, এখানে কিছু উদাহরণ আছে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি পড়েন, এখান থেকে এমসিকিউ, প্রবলেমেটিক প্রশ্ন এবং বাস্তবেও কাজে লাগবে। রিটেনের প্রবলেমেটিক প্রশ্ন কিন্তু এখান থেকে আপনি বুঝতে পারবেন। যেমন ক, চাকর হয়ে তার মালিকের সম্পত্তি চুরির অভিযোগে অভিযুক্ত, বিচারে ক খালাসপ্রাপ্ত হয়। বিচারে খালাসপ্রাপ্ত মানে জবানবন্দি জেরার মাধ্যমে খালাসপ্রাপ্ত হওয়ার পর একই ঘটনায় পরবর্তীতে চুরি বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে ক এর বিচার করা যাবে না। আচ্ছা, এই মুহূর্তে আমরা বিরতিতে যাব। বিরতির পরে আবার ক্লাস কিছুক্ষণের জন্য চলবে। এবার 10 মিনিটের বিরতি, মানে 10 মিনিটেরই, এবার বেশি হবে না। তাড়াতাড়ি ক্লাসে এবার চলে আসবো। ডাবল জিওপার্ডি, দোবারা সাজা। তো উদাহরণ দেওয়া হচ্ছে যে ক চাকর হয়ে তার মালিকের সম্পত্তি চুরির অভিযোগে অভিযুক্ত, বিচারে ক খালাসপ্রাপ্ত হয়। মানে চুরি করেছে কিনা ক, সেইটা প্রমাণ করতে যে করতে পারলো না যে চুরি করেছে, তার মানে এই যে মালিকের সম্পত্তি, সেটা যেটাই হোক না কেন, সেইটা এই চাকর নেয়নি।
এটা প্রমাণিত হয়েছে। যেহেতু সম্পত্তিটা নেয়নি, সেটা চুরি হোক আর অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ হোক, সেটা তো সম্পত্তি বিষয়ে মামলা। মনে করেন সেটা একটা মোবাইল ফোন, তো মোবাইল ফোনটা সে চুরি করেনি, তার মানে বিশ্বাস ভঙ্গের মাধ্যমেও নেয়নি। একই ধরনের বিষয় না, একই বস্তুকে যেহেতু নিয়ে, এই কারণে সেখানে যেহেতু খালাসপ্রাপ্ত হয়েছে, তার মানে জবানবন্দি হয়েছে, জেরা হয়েছে কয়ের বিরুদ্ধে, এবং ওই মালিক বা মালিকের পক্ষের যারা সাক্ষী তারা কেউই ঠিকভাবে বলতে পারেনি যে আসলে ক নিয়েছে কিনা, তার মানে এখানে ক নির্দোষ প্রমাণিত হয়ে গেছে, তাই খালাস হয়েছে। এখন চুরির জন্য যদি নির্দোষ হয়, বিশ্বাসভঙ্গের মামলা দিলেও সেটা নির্দোষী হতো, সেটা বোঝা যাচ্ছে। তাই নতুন করে আর মামলা করার সুযোগ নাই। ক, খুনের অভিযোগে অভিযুক্ত হয় এবং ওপরের মামলায় যদি আপিল করা হয় বা রিভিশন করা হয়, আপিল বা রিভিশন আদালতও কিন্তু নতুন করে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের চার্জ গঠন করে বিচার করবে না, কারণ খালাস পেয়েছে। যদি আসামির যদি সাজা হতো যে হ্যাঁ চুরিতে কম সাজা হয়েছে, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হলে বেশি সাজা হতো, সেই ক্ষেত্রে হয়তো বা আপিল মঞ্জুর করে চুরির চার্জ থেকে কনভার্ট করে, মানে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এই অভিযোগের চার্জ গঠন করা যেত। তখন হয়তোবা এই 380 থেকে 381 মেবি হবে, তো 381 থেকে 300 এক, মানে চুরি থেকে এটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ চাকর কর্তৃক, তার মানে 408-এ চলে যাবে। তো যেটাই হোক না কেন, যদি মানে সাজাপ্রাপ্ত হতো, মানে অপরাধ করেছে, এখন কিভাবে করেছে, চুরির মাধ্যমে করেছে না বিশ্বাসভঙ্গের মাধ্যমে করেছে, সেইটার জন্য কিন্তু আবার নতুন বিচার করা যেত। যেহেতু খালাস পেয়েছে, তার মানে সে তো নির্দোষ, সে নেয়নি জিনিসটা, মোবাইল ফোনটা, তাহলে তার বিচার করার দরকার নাই। এই সেন্সটা বুঝতে হবে যে রেজাল্ট কি হয়েছে, খালাস না বিচারপ্রাপ্ত। ক, খুনের অভিযোগে অভিযুক্ত এবং বিচারে খালাস পায়। খুনের সাথে দস্যুতা আছে মর্মে প্রতীয়মান হলে পরবর্তীতে দস্যুতা অভিযোগে ক এর বিচার করা যাবে। তার মানে খুন এক জিনিস, দস্যুতা আরেক জিনিস। খুন করলে একটা মানুষ মারা যায়, এখন সে মানুষটা যদি আসলেই মারা যেয়ে না থাকে, মানুষটা জীবিত আছে, এটা যদি আসামি পক্ষ প্রমাণ করে দেয়, তাহলে তো খুনটা আর হয়নি, এটা প্রমাণ হয়ে গেল। অথবা ব্যক্তি খুন হয়েছে কিন্তু এই ক করেনি, অন্য কেউ করেছে, ককে শুধু শুধু ফাঁসানো হয়েছে, এরকম যদি হয় তাহলে সে খালাস পেল। কিন্তু যদি দেখা যায় সে খুন করেনি ঠিকই, কিন্তু সে দস্যুতা সংঘটিত করেছে সেই দিন, তার মানে কিছু সম্পত্তি খোয়া গেছে যেগুলো ক নিয়ে গেছে, তাহলে নতুন করে তার বিচার করা যাবে। তার মানে ডাবল জিওপার্ডি কোথায় অ্যাপ্লাই হচ্ছে, কতে অ্যাপ্লাই হলো না, কিন্তু খতে অ্যাপ্লাই হলো। তার মানে নতুন ভাবে আর, সরি, কতে অ্যাপ্লাই হলো মানে বিচার করা যাবে না, আর এখানে খতে অ্যাপ্লাই হলো না, তার মানে ডাবল জিওপার্ডি এখানে কাজ করছে না। কারণ খুন একটা অপরাধ আর দস্যুতা আরেকটা অপরাধ, একেবারে পয়েন্ট অফ ভিউ বা উদ্দেশ্য, মোটিভ একেবারে ভিন্ন। খুন হচ্ছে 16 অধ্যায়ের অপরাধ, মানে অফেন্স এগেইনস্ট হিউম্যান বডি, যেটা হিউম্যান লাইফ হার্ম করে। আর দস্যুতা হচ্ছে 17 অধ্যায়ের বিষয়বস্তু, মানে অফেন্স এগেইনস্ট প্রপার্টি, একেবারে দুইটা অপরাধ সম্পূর্ণ ভিন্ন। আর চুরি আর অপরাধমূলক বিশ্বাসভঙ্গ দুইটাই প্রপার্টি রিলেটেড বা অফেন্স এগেইনস্ট প্রপার্টি। এই কারণে সেখানে আরেকটা মামলা করার দরকার নেই, মানে ডাবল জিওপার্ডিটা অ্যাপ্লাই হচ্ছে। আর এখানে ডাবল জিওপার্ডিটা অ্যাপ্লাই হচ্ছে না, মানে আবার বিচার করা যাবে। গুরুতর আঘাতের অভিযোগে ক দণ্ডিত হয়। গুরুতর আঘাত মানে গ্রিভিয়াস হার্ট, মেবি 326 বা 325। এর ফলে ভিকটিম পরে মারা গেলে পরবর্তীতে নরহত্যার বিচার করা যাবে। একটু আগে কিন্তু আমি বলেছি এটা। নরহত্যার অভিযোগে ক দণ্ডিত, এখানে নরহত্যা বলতে কালপেবল হোমিসাইডের কথা বলা হচ্ছে, কিন্তু এটা কিন্তু মার্ডার না। পরবর্তীতে নরহত্যার বিচার করা যাবে। আবার আবার আরেকটা ঘ হচ্ছে নরহত্যার অভিযোগে ক দণ্ডিত হয়, পরে খুনের অভিযোগে ক এর বিচার করা যাবে না। কি কারণে? এই যে অপরাধটা, সেটা খুন ছিল না, নরহত্যা ছিল, এটা আসামি পক্ষের পক্ষে চলে আসছে। তার মানে একটা ব্যক্তি মারা গেছে, এইটা খুন ছিল, মানে মার্ডার ছিল না, কালপেবল হোমিসাইড ছিল।
এইটা নির্ধারিত হয়ে গেছে যে এটা কালপেবল হোমিসাইড ছিল। তো এইটাকে আবার পরে খুনে কনভার্ট করার সুযোগ নাই, বা খুনের জন্য আবার নতুন মামলা করাও যাবে না, বা আপিল বা রিভিশনে নতুন ভাবে চার্জ গঠন করা যাবে না, কারণ মৃত্যু, নরহত্যা, কালপেবল হোমিসাইড, মার্ডার, দুইটার আউটপুট একটাই, ভিকটিম মারা যাবে। এই কারণে এই দুইটা অপরাধ কাছাকাছি, এই কারণে এখানে আবার বিচার করা যাবে না। তার মানে ডাবল জেওপার্ডি রুলটা কি হচ্ছে, অ্যাপ্লাই হচ্ছে। ক, আঘাত করার অভিযোগে দণ্ডিত, শুধু আঘাত, তার মানে সাধারণ আঘাত বা 323 ধারার কথা বলছি মেবি, পরবর্তীতে ফলস্বরূপ পৃথক অপরাধের সৃষ্টি না হলে আঘাতের জন্য পুনর্বিচার করা যাবে না। তার মানে আঘাত দিয়েছে, সাধারণ আঘাত হয়েছে, সেইটা পরবর্তীতে সাধারণ আঘাত হয়েছে, পরবর্তীতে যদি ভিন্ন কোনো অপরাধ সৃষ্টি না হয়, তাহলে তার কিন্তু আবার বিচার করা যাবে না। ক, দেহ হতে সম্পত্তি চুরির অভিযোগে দণ্ডিত হয়। দেহ হতে সম্পত্তি চুরি, তার মানে পকেট মেরে নিয়েছে, যেটা আমরা পকেট মার বলি। দেহ থেকে বলতে মনে করেন কানে দুল পড়েছিল, গলায় মালা পড়েছিল, হাতে চুড়ি ছিল, নাকে কি বলে নাকফুল, অর্নামেন্ট মহিলাদের, অথবা যদি পুরুষ ব্যক্তি হয় হাতে আংটি ছিল, মহিলাদেরও আংটি থাকতে পারে, বা মানি ব্যাগ ছিল, বা পার্স ছিল, সেটা শরীরের কোনো অংশে ছিল, মানে শরীরের পোশাকে থাকা আর শরীরের সাথে লেগে থাকা, মানে চামড়াকে বা স্কিনকে স্পর্শ করে থাকতে হবে তেমন না। পোশাকের পকেটে বা আমার হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে ছিল, সেটা কিন্তু দেহ থেকেই সম্পত্তি চুরি বলা হবে। আচ্ছা, একই ঘটনায় দস্যুতার উপাদান থাকলে বিচার করা যাবে। তার মানে চুরি হচ্ছে ছোট অপরাধ, কিন্তু দস্যুতা কিন্তু একটু ভিন্ন অপরাধ। তার মানে চুরি থেকে কিন্তু দস্যুতার সৃষ্টি হয়। চুরির জন্য যে সাজা, দস্যুতার জন্য কিন্তু অনেক বেশি সাজা, এই কারণে আবার বিচার করা যাবে। এখানে পয়েন্ট টু বি নোটেড, দেহ থেকে সম্পত্তি চুরি যেহেতু বলা হচ্ছে, এখানে যদি দেহ থেকে না হয়ে মনে করেন আমার অফিস থেকে, আমার বাড়ি থেকে সম্পত্তি চুরি হচ্ছে যেখানে আমি উপস্থিত ছিলাম না, আমার অগোচরে, সেক্ষেত্রে কিন্তু দস্যুতা সংগঠিত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ দস্যুতা সংগঠিত হতে হলে কি হতে হবে, যে মালিক সম্পত্তির তার সম্মুখে হতে হবে। আমার সম্পত্তি আমার সামনে এসে আমাকে ভয় দেখিয়ে সম্পত্তি নিয়ে যেতে হবে, তাহলে এটা দস্যুতা। কিন্তু আমি নাই উপস্থিত, আমার বাড়ি থেকে একটা কিছু নিয়ে গেল, বা আমার বাড়িতে কেউ নাই, কোনো মানুষই নাই, মানুষের অনুপস্থিতিতে তার সম্পত্তি নিয়ে যাওয়া হলো, তাহলে এটা ডেফিনেটলি চুরি, কখনো সেটা কি হবে না, দস্যুতা হবে না। এই কারণে বলা হচ্ছে দেহ থেকে সম্পত্তি চুরি করেছে। তো দেহ থেকে সম্পত্তি চুরি করলে একই ঘটনায় দস্যুতার উপাদান থাকলে বিচার করা যাবে। তার মানে এটা আসলে চুরি না, পরবর্তীতে জানা গেল না ভয় দেখে নিয়েছে, তার হাতে চাকু ছিল বা পিস্তল ছিল, মারাত্মক অস্ত্র ছিল, তার মানে দস্যুতা বড় অপরাধ করেছে, তার মানে বিচার করা যাবে। যদিও দুইটাই সম্পত্তি রিলেটেড অপরাধ, তারপরেও দেখেন উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে। এই উদাহরণগুলো কিন্তু আমার বানানো না, এই উদাহরণগুলো পেনাল কোডের 400, সরি, এই ফৌজদারি কার্যবিধির 403 ধারাতেই আছে, কিন্তু আমি সংক্ষিপ্ত ভাবে তুলে দিয়েছি। প্রয়োজনে আপনারা এই উদাহরণগুলো যে মূল বই বা বেয়ার একটা ইংলিশ বাংলা উভয়টা একটু দেখে নেবেন, আরো ক্লিয়ার হবেন। দেখার পরেও যদি প্রবলেম হয় মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, আমি বুঝিয়ে দেবো আবারও। ক, খ এবং গ তিনজন দস্যুতার অভিযোগে দণ্ডিত হয়। তাহলে এদের বিরুদ্ধে দস্যুতার অভিযোগ অনুসন্ধানে 5 জনের অধিক ছিল জানা গেল। আমরা জানি দস্যুতার ডাকাতি তো একই জিনিস, 5 জন হলে ডাকাতি, 6 জন হলে ডাকাতি, 5 জনের কম হলে 1 2 3 4 জন যদি হয় সেটা দস্যুতা, 5 6 7 8 আরো যদি সংখ্যা বেড়ে যায় সেটা ডাকাতি হয়ে যায়। ঘটনায় কি, তাহলে ডাকাতির জন্য পুনরায় বিচার করা যাবে। কি কারণে, যেমন চুরির থেকে দস্যুতা একটু বড় অপরাধ, ডাকাত এই দস্যুতার থেকে আবার ডাকাতি আরো বড় অপরাধ, সেক্ষেত্রে বিচার করা যাবে, কারণ এখানে সাজা বেড়ে যাবে তাই। উপরোক্ত আলোচনা হতে উপলব্ধি করা যায় যে দোবারা সাজা বা ডাবল জিওপার্ডি এর বিরুদ্ধে মতবাদটি প্রযোজ্য হতে হলে মূলত 3টি শর্ত পূরণ হওয়া আবশ্যক। এই 3টি শর্ত মনে রাখবেন, তাহলে কিন্তু যে কোনো ঘটনাকে এই 3টি শর্ত দ্বারা বিশ্লেষণ করতে পারবেন।
এবং আবার মামলা করা যাবে কি যাবে না, আবার বিচার করা যাবে কি যাবে না, এটার উত্তর পেয়ে যাবেন। একই অপরাধ হতে হবে, মানে অপরাধের ভিন্নতা আসা যাবে না। একই ব্যক্তি বা ব্যক্তিবর্গ হতে হবে, তার মানে আসামি ওনারাই হতে হবে, অন্য ভিন্ন কোনো আসামি হলে হবে না। এখতিয়ার সম্পন্ন আদালতে বিচার শেষে খালাস পেতে হবে, যদি খালাস পেতে হয় তাহলেই হবে। আর যদি দণ্ড পাই তাহলে কিন্তু হবে না। কারণ দণ্ড পেলে সাধারণত সেটা করা যাবে না, কিন্তু যদি ভিন্ন অপরাধ হয়ে যায়, যেমন ছয়ে দেখেন এখানে দণ্ডিত হয়েছে, কিন্তু এখানে অপরাধ ভিন্ন হয়ে গেছে, তার মানে এখানে 6 নম্বর যে উদাহরণ, সর্বশেষ উদাহরণ, এটা 1 নম্বর পয়েন্টের সাথে ম্যাচ করছে। তার কোনো না কোনো পয়েন্টের সাথে ম্যাচ করবে, এক বা একাধিক। এটা বোঝার চেষ্টা করবেন, তাহলে ডাবল জিওপার্ডিটা বুঝে যাবেন। আচ্ছা, এবার মেবি ডাবল জিওপার্ডির উপর একটি প্রবলেমেটিক কোশ্চেন পড়ি। খুনের চার্জে ক এর বিচার শেষে তাকে খালাস দেওয়া হয়, খালাস পেয়ে গেল। এক্ষেত্রে তার বিরুদ্ধে দোষিতার কোনো চার্জ ছিল না, মানে মামলায় দোষিতার বিষয়টা আসেইনি, কিন্তু মামলার তদন্তে প্রকাশ পায় যে খুনের সময় ক দোষিতা করেছিল। আচ্ছা, খুনের চার্জে ক এর বিচার শেষে তাকে খালাস দেওয়া হয়, কিন্তু মামলার তদন্তে প্রকাশ পায় যে খুনের সময় ক দস্যুতা করেছিল। এখানে তদন্ত বলতে অধিকতর বা ফার্দার ইনভেস্টিগেশনের কথা বলা হচ্ছে। কারণ মামলায় যদি খালাস পেয়ে যায়, মেবি একবার তদন্ত হয়ে গেছে, তার মানে এখানে খালাস পাওয়ার পরে খালাসের বিরুদ্ধে প্রসিকিউশন পক্ষ বা বাদী পক্ষ কি করেছে, রিভিশন করেছে বা আপিল করেছে। তো আপিল যদি করে থাকে, তাহলে আপিলে তারা কি দাবি করতে পারে, যে এইটা ফার্দার ইনভেস্টিগেশন, মানে পুনরায় তদন্ত দেওয়া হোক। এবং পুনরায় তদন্তে দেখা যাচ্ছে যে এখানে কি আছে, এখানে খুনের সময় দস্যুতা করেছিল এটাও আসছে, তার মানে শুধু মেরেই ফেলেনি, তার সম্পত্তিও নিয়ে গেছে। পরে জানা গেল যে হ্যাঁ, কিছু সম্পত্তি খোয়া গেছে, বাসায় মোবাইল ফোন ছিল, নগদ নগদ টাকা ছিল সেগুলো নিয়ে গেছে, ল্যাপটপ ছিল সেগুলো নিয়ে গেছে, এই ধরনের কিছু বিষয় আসছে। তো পরবর্তীতে ক এর বিরুদ্ধে দস্যুতার চার্জ আনা ও বিচার করা যাবে কি? পরবর্তীতে কয়ের বিরুদ্ধে দস্যুতার চার্জ আনা ও বিচার করা যাবে কি, কারণ সহ উত্তর দিন। এখন আপিল আদালত যদি বলে যে হ্যাঁ, এটা যেহেতু ফার্দার তদন্ত হয়েছে, ফার্দার তদন্তে আপিল আদালতের মাধ্যমে তদন্তটা আসছে, আপিল আদালতের তদন্তে দেখা যাচ্ছে যে হ্যাঁ, ফার্দার ইনভেস্টিগেশনে দস্যুতার কথা আছে, তখন আপিল আদালত বিচারিক আদালতকে বলবে যে এটা আবার চার্জ গঠন করেন, এখানে 302 ধারাও নিয়ে আসেন এবং দস্যুতার ধারাটাও নিয়ে আসেন, নিয়ে এসে আবার বিচার করেন, মানে আবার সাক্ষী নেন, আবার জেরা হোক, আবার আর্গুমেন্ট হোক, আবার আপনি রায় দেন। তাহলে ঘটনা বলে দিলেন, বিচার্য বিষয় বলে দিলেন, মানে ডাবল জিওপার্ডি রুলটা আসছে কিনা। তাহলে ফৌজদারি কার্যবিধির 403-এর 2 উপধারার বিধান মতে যে ক্ষেত্রে দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে পৃথক অভিযোগ গঠন করা যেত, সেই ক্ষেত্রে পরবর্তীতে পৃথক অভিযোগে বিচার করা যাবে। কারণ খুন এক জিনিস, দস্যুতা আরেক জিনিস। খুন হচ্ছে হিউম্যান বডির বিরুদ্ধে অপরাধ, আর দস্যুতা হচ্ছে প্রপার্টির বিরুদ্ধে অপরাধ। দুইটা পৃথক জিনিস, পৃথক অপরাধ, অবশ্যই বিচার করা যাবে। তার মানে রুল, ডাবল জিওপার্ডির রুল এখানে কাজ করবে না, ডক্টরিনটা এখানে কাজে লাগবে না, মানে আবার সাজা দেওয়া যাবে। আবার অত্র ধারার অধীন খ নং উদাহরণ এর মূল বক্তব্য হলো, খ উদাহরণে অলরেডি বলেছি যে ক খুনের অভিযোগে অভিযুক্ত হয় এবং বিচারে খালাস পায়, খুনের সাথে দস্যুতা আছে মর্মে প্রতীয়মান হলে, মানে পরবর্তীতে ক এর আবার বিচার করা যাবে। এটা 403-এর উদাহরণ খ বা বি তে স্পষ্টভাবে আছেই, উদাহরণের সাথেও ম্যাচ করে এই প্রবলেমেটিক প্রশ্নটা। তাই উদাহরণের কথাটাও একটু বলে দিলাম, উত্তরটা আরো স্ট্রং হয়ে গেল, আপনার ব্যাখ্যা করতে সুবিধা হবে। খুন ও দস্যুতা দুইটি সম্পূর্ণ ভিন্ন অপরাধের সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরাধ, যার মধ্যে খুন হলো মানব শরীর সংক্রান্ত এবং দস্যুতা হলো সম্পত্তি সংক্রান্ত অপরাধ। অলরেডি এগুলো আমি বলে ফেলেছি। তাই আসলে প্রবলেমেটিক প্রশ্ন কিছুই না, থিওরিটিক্যাল প্রশ্নেরই কিন্তু একটা অ্যাপ্লাইড ভার্সন। যেমন ফিজিক্স কেউ পড়ে, আবার অ্যাপ্লাইড ফিজিক্স কেউ পড়ে। ফিজিক্সে থিওরিগুলো শেখানো হয়, অ্যাপ্লাইড ফিজিক্সে এই থিওরিগুলো বাস্তবে কিভাবে কাজে লাগিয়ে কোনো ইনোভেশন করা যাবে, কোনো কিছু আবিষ্কার করা যাবে,
সেইটা শেখানো হয় অ্যাপ্লাইড ফিজিক্সে। তো আপনারা যে আইন পড়ছেন, এই আইনের অ্যাপ্লিকেশন কোথায়? আদালতে যখন আপনি আইনজীবী হিসাবে কাজ করবেন তখন অ্যাপ্লাই হবে। আমি আপনাদেরকে শেখাচ্ছি, তার মানে থিওরিও শেখাচ্ছি, আবার আমি আদালতে অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিসও করছি নিয়মিত। তার মানে আমি আইন জানছি, শেখাচ্ছি, আবার অ্যাপ্লিকেশনও করছি, মানে অ্যাপ্লাইড করছি, মানে প্রয়োগ করছি আইনের। তো প্রবলেমেটিক প্রশ্ন হচ্ছে আইনের প্রয়োগ। আপনি কিভাবে প্রয়োগ করতে পারছেন একটা সমস্যাকে সমাধান করার জন্য, আইনকে আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন, এইটাই প্রবলেমেটিক প্রশ্নে দেখা হয় যে আপনার দক্ষতা কতটুকু আছে, একটা সিচুয়েশনকে আপনি কিভাবে আইনের মাধ্যমে ডিল করছেন। আপনি তো আইনজীবী, আপনি আইনের জাহাজ। আইনজীবী হতে হলে আইনের জাহাজ হতে হবে আপনাকে, ভালো আইনজীবী হতে হলে। আইনের জাহাজ বলতে আপনাকে সব মুখস্থ থাকতে হবে তা না, কিন্তু আপনার ভাষা ভাষা ধারণা থাকতে হবে। একটা প্রবলেম শুনে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ, এই প্রবলেমটা কোন আইনে অপরাধ হয়েছে। আইনে ধারা মনে না থাকলেও এইটা পেনাল কোডে অপরাধ হয়েছে, না নারী শিশু আইনে অপরাধ হয়েছে, না বিশেষ ক্ষমতা আইনে অপরাধ হয়েছে, না মাদক আইনে অপরাধ হয়েছে, না যৌতুক আইনে অপরাধ হয়েছে, না এনে একটা অপরাধ হয়েছে। তো এইটা অন্তত আপনার কমন সেন্স থাকতে হবে। এটা কমন সেন্স থাকতে হলেও তো আইনগুলো পড়তে হবে। তা আইনগুলো পড়তে হলে তো অন্তত আপনাকে আইনের জাহাজ, মানে আক্ষরিক অর্থে বলাই যায়, তাহলে আপনি বলতে পারবেন। যেমন আদালতে আজকে একটা মামলায় হিয়ারিং করতে গিয়ে যেটা হলো, নারী শিশু মামলায় আসামি, 1 নম্বর আসামি হাজত বাস 1 মাসের মতন মিসকেস করেছে। আমি মিসকেসে বাধা দিয়েছি, আজকে নামঞ্জুর হয়েছে। আচ্ছা, এই নামঞ্জুর কেন হলো? কারণ আমার লটা জানা ছিল। এখানে তারা 22 ধারার জবানবন্দি বলছে, মেয়ে বলছে আমি ইচ্ছাকৃত ভাবে গেছি। কিন্তু মেয়ের বয়স 15 বছর 6 মাস জন্ম নিবন্ধন অনুসারে। তো আমি বলে দিলাম ধর্ষণের সংজ্ঞা আছে কি, যে সে যেহেতু একজন মাইনর, 15 বছর 6 মাসের মেয়ের কনসেন্ট নিয়েও যদি তার সাথে শারীরিক সম্পর্ক করা হয়, তাহলে সেটা কি হবে? ধর্ষণ হবে। তাহলে এই মামলাটাই যদিও অপহরণের মামলা, চার্জশিটে অবশ্যই ধর্ষণের ধারাটাও চলে আসবে। অলরেডি যে মেডিকেল সার্টিফিকেট, সেখানে কি আসছে? সেক্সুয়াল অ্যাসল্ট শব্দটা চলে আসছে। তার মানে এই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করা হয়েছে, যদিও তার ইচ্ছাই করা হয়েছে, কিন্তু সে কি কনসেন্ট দিতে সমর্থ? সে তো সাবালক না, সাবালিকা না, সে মাইনর। অতএব তার কনসেন্ট বা তার সম্মতি এখানে কি না, গুরুত্বপূর্ণ না। তার মানে 22 ধারায় আমি নিজে ইচ্ছাকৃত ভাবে গেছি, বা আমার সাথে শারীরিক সম্পর্কে আমার কি ছিল, সম্মতি ছিল, এইটার কোনো ভ্যালু নাই আইনে। এই কারণে আসামির জামিন হলো না, জামিন নামঞ্জুর হলো। তো এইটা আমার জানা ছিল, ইনস্ট্যান্ট আমি সংজ্ঞাটা বলে দিলাম ধারাসহ। পেনাল কোডেও বলা আছে, নারী শিশু আইনে পেনাল কোডের সংজ্ঞাটা কি করা আছে, ধার করা আছে। দণ্ডবিধি 1860-এর 300 ধারায় খুন, এবং 390 ধারায় দস্যুতার সংজ্ঞা দেওয়া হয়েছে। তার মানে এখানে সংজ্ঞার ধারা আমি বলে দিতে হবে, এখানে সাজার ধারা না, সংজ্ঞার ধারা বলতে হবে। কারণ এখানে সংজ্ঞা দ্বারাই কিন্তু অপরাধটাকে আপনি ডিফাইন করতে পারেন। তাহলে উপরোক্ত আইনের বিধানাবলীর প্রেক্ষিতে বলা যায় যে খুনের চার্জে ক এর বিচার শেষে তাকে খালাস দেওয়া হলেও মামলার তদন্তে খুনের সময় ক দস্যুতা করেছিল মর্মে প্রকাশ পাওয়ায় পরবর্তীতে ক এর বিরুদ্ধে দস্যুতার চার্জ আনা ও বিচার করা যাবে। এই ক্ষেত্রে দোবারা সাজা মতবাদটি প্রযোজ্য হবে না। প্রযোজ্য বানানটা ঠিক করে নেবেন, কেননা খুন ও দস্যুতা দুইটি সম্পূর্ণ ভিন্ন অপরাধের সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরাধ। আচ্ছা, এখানে দুইটা আমি খুন এবং দস্যুতার সংজ্ঞার ধারা আমি ব্যবহার করেছি, সাজার ধারা ব্যবহার করিনি। কি কারণে? কারণ এখানে দস্যুতার কয়েকটি ধারা আছে, সাজার। তো কোনটা ব্যবহার করব? সবগুলোই ব্যবহার করতে হবে, বা যে কোনো একটা ব্যবহার করা যায়। তবে সংজ্ঞার ধারাটা ব্যবহার করাটাই বেশি যুক্তযুক্ত, কারণ আপনি মামলা করছেন না, প্রবলেমেটিক প্রশ্ন সলভ করছেন। তবে প্রশ্ন করেন স্যার, সাজার ধারা যদি হবে, সাজার ধারা দিলেও হবে, কিন্তু সংজ্ঞার ধারার সাথে সাথে যদি সাজার ধারা দেন, সংজ্ঞা প্লাস সাজার ধারা, তাহলে এটা আরো বেটার হবে। মানে 300 ধারা, 302 ধারা দিলেন, এবং এখানে 390 ধারার যে সংজ্ঞা, এবং আপনি এখানে 393 বা 394 ধারায় যে দস্যুতার সাজার কথা বলা হয়েছে সেটা উল্লেখ করে দিলেন। শিওর হয়ে যদি আপনি দিতে পারেন, আরো আপনার উত্তরটা চমৎকার হলো, আরো ডেভেলপ হলো। তো আজকের ক্লাস এতটুকুই। একটু লম্বা ক্লাস হয়ে গেল, দুইটা টপিক যেহেতু, আবার মাঝখানে অনেক কথা বলতে হলো। কারণ কথা না বললে বুঝতে পারবেন না, বোঝানোর উদ্দেশ্যে কথা বলা। লেখা তো আছে, শুধু পড়ে দিয়ে শেষ করে গেলে তো হবে না, পড়তে তো আপনারাও পারবেন।
কিন্তু যে বাড়তি কথাগুলো বলছি মানে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, এটা আপনার কাজে লাগবে। ওই যে কবিতার মতন, এর আগে বলতে লেগে মনে হয় সেটা ফিনিশ করিনি। কবিতা থাকে, রূপক ব্যবহার করা থাকে, বোঝা যায় না শব্দগুলো। মূল ভাব পড়লে বোঝা যায়, হ্যাঁ এই কবিতায় কবি কি বলতে চেয়েছেন। মূল ভাব, সারমর্ম। তো এখানে জেনারেল ক্লজেস অ্যাক্ট, যে আইন, এখানে কিন্তু সারমর্ম বলে দেওয়া আছে, তার মানে শব্দের ব্যাখ্যা দেওয়া আছে। জেনারেল ক্লজেস অ্যাক্ট কিন্তু কি আইন, অনেকগুলো আইনের যেখানে দুর্বোধ্য জায়গা আছে কবিতার মতো বোঝা যায় না, সেখানে সেই জায়গাগুলো শব্দগুলোকে ব্যাখ্যা করা আছে। সংবিধান ব্যাখ্যার জন্য কিন্তু জেনারেল ক্লজেস অ্যাক্ট দরকার। আবার একজন বিচারক বিচার করতে গিয়ে একটা জায়গা, একটা আইনের মানে দুর্বোধ্য পয়েন্ট তৈরি হয়েছে, এইটা কি হবে এটা বুঝতে পারছে না, তখন জেনারেল ক্লজেস অ্যাক্টের মাধ্যমে এটা ব্যাখ্যা করতে হবে। তার মানে ব্যাখ্যার জন্য জেনারেল ক্লজেস অ্যাক্ট একটা ইউনিক আইন, খুবই চমৎকার একটা আইন। সুযোগ হলে একটু সময় করে পড়ে দেখবেন আইনটা, তাহলে আইন সম্পর্কে আরো ভালো ধারণা তৈরি হবে। মানে বলতে পারেন সেখানে আইনের ছোটখাটো একটা ডিকশনারির মতন। অ্যাডভোকেট কে, অ্যাডভোকেটের সংজ্ঞা, মানে আমরা তো পড়ছি বিভিন্ন আইনে। তো এখানে ফৌজদারি কার্যবিধিতে অ্যাডভোকেটের সংজ্ঞা পড়লাম, সিপিসির মধ্যে আমরা অ্যাডভোকেট বা ওই যে প্লিডারের সংজ্ঞা পড়লাম, কৌশলীর। তারপরে বার কাউন্সিল অর্ডারের মধ্যে অ্যাডভোকেটের সংজ্ঞা পড়েছি। জেনারেল ক্লজেস অ্যাক্টের মধ্যেও সংজ্ঞা আছে। তো আমাকে ভাইবার আগে আমরা গ্রুপ ডিসকাশন করছিলাম বন্ধুরা মিলে। তো আমার এক বন্ধু যে আমাকে প্রশ্ন করছে, আচ্ছা বলো তো অ্যাডভোকেটের সংজ্ঞা কি। তো আমি একটা আইন অনুসারে বললাম। তখন আমাকে বলছে আর আইনে নাই, তো আছে। তো আরেকটা আইনে বললাম। তো আমি এবার বললাম আমি তো দুইটা আইনে বললাম, তুমি বলো। তখন সে একটা আইনে বললো। তা আমি বললাম আর নাই। তো বলছে যে আমার জানা মতে নাই। তখন আমি বললাম যে আমিও অনার্স করেছি, তুমিও অনার্স করেছো, অনার্সে তো জেনারেল জেনারেল ক্লজেস একটা আমাদের পড়ানো হয়েছে, অনার্সে পড়ানো হয় এটা। তো বললো হ্যাঁ পড়ানো হয়েছে, তো মনে নাই সেখানে আছে। তখনকার তার মনে পড়ছে। তো জেনারেল ক্লজেস অ্যাক্ট একটা অবহেলিত আইন, কারণ এই আইনে মামলা হয় না তো। তো এই আইনটা মানুষ ভুলে যায়। কারণ মানুষ গবেষণা যে করবে, আইনে যারা ভাববে, তারা জেনারেল ক্লজেস একটা পড়বে, কারণ এটা গবেষণার জায়গা, অনেক ডিপ লেভেলের একটা জায়গা। মানে সাঁতার কাটতে সবাই কোথায় যায়, সুইমিং পুলে যায়, বা গ্রামে হলে পুকুরে যায়, দিঘিতে যায়, নদীতে কম বেশি যায়, কিন্তু সাগরে কিন্তু খুব একটা সাঁতার কাটে না। তো জেনারেল ক্লজেস একটা কিন্তু আইনের একটা সাগরের মতন, অনেক ডিপ নলেজ না থাকলে সেই আইনটা পড়ে মজা লাগবে না। এবং ডিপ নলেজ গেইন করার জন্য সেই আইনটাই আবার পড়তে হবে। তো আপনারা যদি প্রশ্ন না করেন আজকের ক্লাসটি শেষ করব। আর প্রশ্ন করলে অবশ্যই উত্তর দেব। যেহেতু কেউ প্রশ্ন করছেন না, ক্লাসটি শেষ করছি। প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, সময় করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।